বুঝতে পারছো? বই খুলা দেখবা এমন কোনো লাইন নাই যেটা আমি বাদ দিছি, বুঝছো? সব লাইনই আমি টাচ করে রাখবো, কারণ তোমার প্রথমে সব দিকেই বুঝতে হইব। এখন দেখো ভাইয়া, 3টা এপিডেমিওলজিক্যাল টার্মস আমরা পড়বো। এপিডেমিওলজি মানে কি জানো? এপি মানে হলো উপরে, বুঝতে পারছো জিসান? এপি মানে কি? উপরে, এটা কি পড়ছিলাম না? এপি মানে উপরে, এক্সো মানে কি? এক্সো মানে ভিতরে না, বাইরে, ঠিক আছে। এপি মানে উপরে, ডেমস মানে হইলো মানুষ। তাহলে এপিডেমিওলজি মানে মানুষের উপরে যে জরিপ করা হয় ওটারে কি বলে? এপিডেমিওলজি, মানুষের উপরে যে জরিপ করা হয়। তাহলে 3টা এপিডেমিওলজি, একটা হলো এন্ডেমিক, একটা হলো এপিডেমিক, একটা হলো প্যান্ডেমিক। এখন আসো ভাই, এন্ডেমিক মানে কি? এন্ডো মানে কি? এন্ডেমিক মানে এন্ডো, এন্ডো থেকে আসছে। এন্ডো মানে কি ভাইয়া? ভিতরে, তাই না? তার মানে এন্ডেমিক এগুলো হলো ডিজিজ, এপিডেমিওলজিক্যাল ডিজিজ, কথা বুঝতে পারছো? তো এন্ডেমিক ডিজিজ মানে কি জানো? বলো তো, এন্ডেমিক ডিজিজ মানে কি? যেটা লোকাল এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কথা বুঝতে পারছো? যেটা লোকাল এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ছড়ায় যাবে না। মানে লোকাল এলাকা মানে কি? ভিতরেই সীমা, মানে আমাগর মধ্যেই আর কি, বুঝতে পারছো? ভিতরে ভিতরে, এইটাই বুঝাইছে। তাহলে এন্ডেমিক মানে যেটা লোকাল এলাকায় সীমাবদ্ধ থাকবে, লোকাল এলাকার ভিতরে থাকবে, বাইরে ছড়াবে না, ঠিক আছে? এবং এটা প্রতি বছরই হয় এন্ডেমিক ডিজিজ। হ্যাঁ, তাই প্রতি বছর যেহেতু হয়, লোকাল এলাকায় যেহেতু হয়, তাই কতটুকু ডিজিজ হইতে পারে এটার সংখ্যা তুমি গেস করতে পারো। যেমন একটা এন্ডেমিক ডিজিজের উদাহরণ দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। যেমন বর্ষাকাল বা ওই টাইমে প্রতি বছর ডেঙ্গু হয়, তাই না? তাহলে ডেঙ্গু কি ছড়ায় যায় বাংলাদেশ থেকে ভারতে ছড়ায় যায়? এরকম তো না, এত বড় তো হয় না। তো প্রতি বছরই হয় এবং ভিতরে, এই এলাকার ভিতরেই থাকে, তাই না? তাহলে ডেঙ্গু হইলো একটা এন্ডেমিক ডিজিজ, বুঝতে পারছো প্রিন্স? ডেঙ্গু হইলো কি? একটা এন্ডেমিক ডিজিজ, প্রতি বছরই হয়, লোকালভাবে হয় এবং অনেক দ্রুত কি হয় না, ছড়ায় যায় না, কথা বুঝতে পারছো? এবং তাই আমরা ওটার সংখ্যা প্রেডিক্ট করতে পারি, যেহেতু প্রতি বছর হইতেছে, কথা বুঝতে পারছো? যে পরের বছর কয়টা ডেঙ্গু হবে, কারণ এখন দেখো পরের বছর কয়টা ডেঙ্গু হবে, গত বছর যেটা হয়েছিল ওইটার থেকে হালকা বেশি নইলে কম, মানে কাছাকাছি, তো ওইটাতে আমরা প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, এপিডেমিক মানে কি জানো? যখন একটা কান্ট্রি ক্রস বর্ডার, কি বলবে? ক্রস বর্ডার। এপি মানে কি ভাইয়া? এপি মানে হইলো উপরে, মানে কি তোমার তোমার এলাকার উপর দিয়ে বাইরে গেছে, মানে তোমার ধরো এলাকা, এই এলাকার উপর দিয়ে কি ছড়াই গেছে, কথা বুঝতে পারছো? মানে কি ক্রস বর্ডার। ক্রস বর্ডার মানে কি? এক দেশ থেকে অন্য দেশে ছড়াই গেছে, ঠিক আছে? ডেঙ্গু কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ছড়ায়। হ্যাঁ, তোমার দেশে হইতে পারে ডেঙ্গু, ওইখানে আবার মানে ভারতে আবার বা পাকিস্তানে আলাদাভাবে ডেঙ্গু হইতে পারে, কিন্তু বাংলাদেশের ডেঙ্গু ভারতে ছড়াই গেছে এরকম কি হয় না? ওখানে এখানে আলাদাভাবে, ওইখানে আলাদাভাবে, ঠিক আছে? কিন্তু ভাই এপিডেমিক মানে কি? ক্রস বর্ডার। ক্রস বর্ডার মানে কি ভাই? মানে এক দেশ থেকে আরেক দেশে হইলো ছড়ায় যায়, কথা বুঝতে পারছো? ডেঙ্গু। আচ্ছা দেখো, এখানে কিছু এক্সাম্পলগুলো দেখো। 1 নম্বর এক্সাম্পল কি দিছে ভাইয়া? একটা হলো ডেঙ্গু দিছে বাংলাদেশে এন্ডেমিক, আর মিডল ইস্ট মার্স আছে না? মার্স মানে কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, তাই না? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, তার মানে কি? এটা মিডল ইস্টেই আছে। মিডল ইস্ট কিন্তু ছোট একটা জায়গা না, একটা দেশের মতোই, ঠিক আছে? তো এইটাই। আর ক্রস বর্ডার মানে হইলে কি বলবা ভাইয়া বলো তো? একাধিক দেশে ছড়িয়ে পড়লে ওটারে বলবা এপিডেমিক। যেমন আমি বলি কলেরা এপিডেমিক। কলেরা কিন্তু ভাইয়া নদীর মাধ্যমে, আফ্রিকাতে হয়েছিল, বুঝছো? তো আফ্রিকাতে নদীর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে কি ওই কলেরার প্রাণী, কলেরার ব্যাকটেরিয়া এক দেশ থেকে আরেক দেশে কি কলেরা কিন্তু পানি দিয়ে ছড়ায়, এটা তো জানো। তো ছড়াই গেছিল, এই কারণে এটারে কি বলছে? এপিডেমিক। ইবোলা ইন ওয়েস্ট আফ্রিকা, কলেরা, ঠিক আছে? এগুলো হলো কি তোমার এপিডেমিক, মানে ক্রস বর্ডার, একাধিক দেশে। প্যান শব্দের অর্থ কি ভাইয়া বলো? প্যান শব্দের অর্থ কি বলো? প্যান প্যাসিফিক, ঠিক আছে না? প্যান ইন্ডিয়া, প্যান বাংলাদেশ মানে কি? প্যান মানে অল, সম্পূর্ণ। প্যান মানে কি ভাইয়া? অল। তাহলে প্যান্ডেমিক মানে কি ভাইয়া? সব জায়গায় ছড়ায় গেছে, যেমন বৈশ্বিক, বুঝতে পারছো? প্যান্ডেমিক মানে পৃথিবীর সব জায়গায় ডিজিজটা ছড়ায় গেছে, বুঝতে পারছো? যেমন উদাহরণ কয়েকদিন আগে করোনা ভাইরাসের কি বলছিল? প্যান্ডেমিক বলছিল। প্যান্ডেমিক কেন? কারণ এটা ক্রস বর্ডার তো হয়েছে, এক দেশে থাকে, আর কিন্তু পুরো সব জায়গায় কি পৃথিবীর গ্লোবের, মানে আমাদের যে গ্লোব আছে এই গ্লোবের সব জায়গায় ছড়ায় গেছে। তো প্যান শব্দের অর্থ কি? প্যান প্যাসিফিক মানে কি? সব, বুঝতে পারছো? প্যান শব্দের অর্থ অল, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, প্যান শব্দের অর্থ অল, এটা মনে রাখতেই হবে। সোয়াইন ফ্লু এগুলা, এই তো দেখো এখানে দেখাই এন্ডেমিক, দেখো এই জায়গায় এখান থেকে ছড়াইতেছে না, দেখছো? এখানেই সীমাবদ্ধ আছে, লাল ডটগুলা দেখো, ছড়াইছে আশেপাশে না, এখানেই সীমাবদ্ধ আছে, এখানেই সীমাবদ্ধ আছে। এখানে দেখো এক দেশ থেকে আরেক দেশে কি ছড়ায়, এই এরিয়াটা করছে, মানে একটা মহাদেশের একটা অনেকগুলো দেশে ক্রস বর্ডারে ছড়াই গেছে। আর প্যান্ডেমিক মানে কি? সব জায়গায় ছড়াই গেছে, ঠিক আছে? আরবো ভাইরাস মানে কি ভাইয়া বলো তো?
আরবোর মানে মানে কি জানো? আচ্ছা, আরবো ভাইরাস কি এটা আমি বলতেছি। আর শব্দটা আসছে আর্থ্রোপোডা থেকে। কি ভাইয়া? এখন আমরা ছোট ছোট অনেকগুলো ভাইরাস নিয়ে পড়বো, এরপর হেপাটাইটিস পড়বো, এরপর শেষ। কথা বুঝতে পারছো? আর শব্দটা আসছে কই থেকে ভাইয়া? আর তার বো দিয়া কি বুঝে? বর্ণ বুঝাইছে। বর্ণ। বর্ণ মানে বুঝছো? বর্ণ মানে বাহিত। গুড। বর্ণ মানে হইল বাহিত। কথা বুঝতে পারছো? যেমন ওয়াটার বর্ন ডিজিজ মানে কি? পানির মাধ্যমে যেটা ছড়ায়, বা এয়ার বর্ন ডিজিজ মানে, বুঝতে পারছো? তাহলে আরবো ভাইরাস মানে কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা যেই সব ডিজিজ ছড়ায় ওগুলোর বলে আরবো ভাইরাস। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা যেসব ডিজিজ ছড়ায় হিউম্যান বা মানুষের প্রাণীতে, ওগুলোর কি বলে? আরবো ভাইরাস। যেমন ভাই একটা আরবো ভাইরাসের নাম বলো, বলো। আর্থ্রোপোডার মাধ্যমে ছড়ায় একটা আরবো ভাইরাসের নাম বলো, বলো বলো না, বলো। আরবো ভাইরাস মানে কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কি চিনো তো নাকি? হ্যাঁ, আরশোলা, তারপরে এগুলা, তাই না? মাছি, মশা। তাহলে আরবো ভাইরাসের নাম বলো। ডেঙ্গু, চিকেনগুনিয়া, এগুলো সব কি? আরবো ভাইরাস। মশা দিয়া যা ছড়ায়, ম্যালেরিয়া, সব কি? আচ্ছা, ম্যালেরিয়া কিন্তু ভাইরাস না, ম্যালেরিয়া ভাইরাস না। কথা বুঝতে পারছো? কিন্তু ডেঙ্গু, চিকেনগুনিয়া, এগুলো সব কি? আরবো ভাইরাস না? কারণ কি? এগুলো মশার মাধ্যমে ছড়ায় না? ডেঙ্গু মশার মাধ্যমে, এডিসের মাধ্যমে ছড়ায় না? তাহলে বুঝতে পারছো আরবো ভাইরাস মালটা কি? এই হলো আরবো ভাইরাস। ঠিক আছে? দেখো, মশার মাধ্যমে যেগুলো, ম্যাক্সিমাম মশার মাধ্যমে যেগুলো ছড়ায় ওগুলোর আরবো ভাইরাস বলে। দেখো, আরবো ভাইরাস আমি দুইটা করছি, একটা হলো জিকা ভাইরাস আর হলো ডেঙ্গু ভাইরাস। আচ্ছা, জিকা ভাইরাস আর ডেঙ্গু ভাইরাস একদিকে রাখছি, আর চিকেনগুনিয়া ভাইরাস আরেক দিকে রাখছি। এটার কারণ আছে। তিনটাই কি আরবো ভাইরাস না? চিকেনগুনিয়া মশার মাধ্যমে ছড়ায়। চিকেনগুনিয়া কোন মশার মাধ্যমে ছড়ায়? এটার মাধ্যমেই একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে, মশা কামড়ানো ভালোই হয়। হ্যাঁ, তা মারে মশায় কামড়ালে ওই মায়ের রক্তে ভাইরাস গেল, মায়ের রক্ত থেকে শিশুর রক্তে যাইতে পারে না? বুঝতে পারছো? মায়ের মশা কামড়ালে মায়ের রক্ত থেকে কি শিশুর রক্তে যায়, শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট হ্যাম্পার করে, তখন মাইক্রোসেফালি হয়। কথা বুঝতে পারছো? এখন কথা শুনো। কথাটা হইলো, প্রিন্স ভাই দেখতে পাইতেছো নাকি এই সাইডে আসবা বলো তো? আচ্ছা, এখন তাহলে শুনো। তাহলে চিকেনগুনিয়া ভাইরাস পড়ছো, জিকা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে? এগুলো সব হলো কিসের মাধ্যমে ছড়ায়? আর্থ্রোপোডার মাধ্যমে ছড়ায়, এডিসের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে? আচ্ছা, চিকেনগুনিয়া ভাইরাসের নাম হইলো আলফা ভাইরাস। মনে রাখবা এটা কি ভাইরাস ভাইয়া? মানে চিকেনগুনিয়া তো ভাইয়া রোগের নাম, তাই না? তো এই রোগটা কোন ভাইরাস দেওয়া হয়? আলফা ভাইরাস। আর যদি সব শর্ট মানে ইজিলি বলতে চাই তাহলে এটারে চিকেনগুনিয়া ভাইরাসও বলে, কিন্তু আসলে চিকেনগুনিয়া হলো একটা রোগের নাম। ঠিক আছে? আর চিকেনগুনিয়া রোগটা যেই ভাইরাসের কারণে হয় ওইটার নাম হলো আলফা ভাইরাস। এটা কোন গোত্রের ভাইয়া? এটা একটু লেখা রাখো। এটা হলো টোগা ভিরিডি গোত্রের। টোগা ভিরিডে। কথা বুঝতে পারছো? ফাইন, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর ভাইয়া হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, সমস্যা নাই। আর ভাইয়া, জিকা ভাইরাস আর ডেঙ্গু ভাইরাস যেটা আছে না, জিকা ভাইরাস আর ডেঙ্গু ভাইরাস, এগুলা হইলো, এগুলা দুইটারে একসাথে কি বলে জানো? দুইটারে না, মানে এটার একটা গোত্র আছে। যেমন ওটা টোগা ভিরিডি গোত্র না, তেমনি এই গোত্রের নাম হইলো, এটার গোত্রের নাম হইলো ফ্ল্যাবি ভিরিডি। তো ফ্ল্যাবি ভিরিডি গোত্রে যারা আছে তাদেরকে সবাইরে ফ্ল্যাবি ভাইরাস বলে। কথা বুঝতে পারছো? ফ্ল্যাবি ভাইরাস বলে, ফ্ল্যাবি ভাইরাস। ফ্ল্যাবি ভিরিডি গোত্রের যারা আছে সবাইরে কি বলে ভাইয়া বলো তো? ফ্ল্যাবি ভাইরাস বলে। ঠিক আছে? তার মানে ডেঙ্গু একটা ফ্ল্যাবি ভাইরাস, জিকাও কি একটা ফ্ল্যাবি ভাইরাস। এখন ফ্ল্যাবো শব্দের অর্থ কি? কে আমারে বলবা? ফ্ল্যাবো শব্দের অর্থ কি কেউ জানো? ফ্ল্যাবো শব্দের অর্থ হইল ভাইয়া ইয়েলো। ফ্ল্যাবো শব্দের অর্থ কি? হলুদ বা ইয়েলো। কই পড়ছো বলো? জীবনে কখনো ভিটামিন বি এর ট্যাবলেট খাইছো? ভিটামিন বি এর ট্যাবলেট অথবা ক্যাপসিউল খাইছো? ক্যাপসিউল কি হলুদ রঙের হয় না? ভিটামিন বি এর আরেকটা নাম কি জানো? ভিটামিন বি টু এর আরেকটা নাম রিবোফ্ল্যাভিন। নাম শুনছো? রিবোফ্ল্যাভিন। কথা বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি ফ্ল্যাবো শব্দের অর্থ হইলো হলুদ। কথা বুঝতে পারছো? তো ফ্ল্যাবি ভাইরাসের নাম হইলো প্রথম আবিষ্কৃত, মানে এই ফ্ল্যাবি ভাইরাস এর মানে যে গোত্রের নামটা, এটা হইছে ইয়েলো ফিভার ভাইরাসের মাধ্যমে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমার ইয়েলো ফিভার ভাইরাস মানে কি মনে আছে? আমি বলছিলাম ওয়াল্টার রিড, হ্যাঁ, জঙ্গলে গেছিল, জঙ্গলে গিয়া মশা কামড় খায় কি জন্ডিস আর কি জ্বর হয়েছিল। জন্ডিস হইলে কি শরীর কি হয়ে যায়? হলুদ হয়ে যায়।
তাই ওই জ্বরের নাম দিছে পিত জ্বর বা ইয়েলো ফিভার, আর ভাইরাসের নাম দিছে ইয়েলো ফিভার ভাইরাস। আর ইয়েলো ফিভার ভাইরাস যেই গোত্রের, সেই গোত্রের নাম দিয়ে দিছে ফ্ল্যাবি ভাইরাস, কারণ ইয়েলো শব্দের অর্থ ফ্ল্যাবি। কথা বুঝতে পারছো? ঠিক আছে। এবং মানে ডেঙ্গুর কারণে তো জন্ডিস হয় না, কিন্তু তবুও ওই ডেঙ্গুর স্ট্রাকচারটা ওই ইয়েলো ফিভারের সাথে মিলে, তাই ওরেও কি ফ্ল্যাবি ভাইরাস গোত্রের মধ্যে ফালাই দিছে। আমার কি কথা বুঝতে পারছো ভাই? ক্লিয়ার তো? কিন্তু ফ্ল্যাবি ভাইরাসের ইটা কোইন থেকে আসতে বুঝতে পারছো তো? আচ্ছা, এখন বলো তো, ফ্ল্যাবো শব্দের অর্থ হলুদ, এটা হলো গ্রিক ওয়ার্ড। এটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। ল্যাটিন কোন শব্দের অর্থ হলো হলুদ? গ্রিক না ল্যাটিন এটা জানা লাগবো না, জানি না রাখো যে এটা এক ভাষা। ল্যাটিন আরেকটা ভাষা আছে যেটার নাম হলো হলুদ। কি বলো? এটা জানতে হবে, তোমাদের পারতে হবে এটা, বলো। ল্যাটিন, হ্যাঁ গুড, কি বল? জ্যান্থো। তাহলে জ্যান্থো শব্দের অর্থ কি? এই পড়ছো না? জ্যান্থোফিল কই থাকে? ক্যারোটিন হইলো কমলা, জ্যান্থোফিল হইলো হলুদ। ক্যারোটিন হইলো কমলা, ক্যারোটে থাকে, ক্যারোট কমলার কথা বুঝতে। আর জ্যান্থো শব্দের অর্থ কি? হলুদ। তাহলে বুঝতে পারছো বিষয়টা? এইভাবে মিলাই পড়তে হইব, বুঝছো? অনেক দিকে বাড়ি খাইবো এইগুলা, বুঝতে পারছো? অনেক জায়গায় বাড়ি খাইবো। যেমন তোমার একটা দেখায় যে তুমি এভাবে পড়লে লাভটা কি, বুঝতে পারছো? অনেক জায়গায় বাড়ি খাবে এইসব জিনিস, এভাবেই পড়তে হবে, তাহলে তুমি এত বড় বই মাথায় রাখতে পারবা না, বুঝতে পারছো? তেমন দেখাই আমি তো, নইলে তুমি মানে এমনি বুঝতে পারবা তখন, বুঝতে পারছো? যেমন আমি তোমার দেখাই, কোষ রসায়ন তো পড়ে আসছো, তাই না? নিশ্চয়ই ওখানে ফ্ল্যাবোপ্রোটিন নামের কিছু একটা পড়ছিলা, নাও পড়তে পারো। কোষ রসায়ন পড়ছিলা? হালকা পাতলা পড়ছিলা, পরীক্ষা দিছিলে কিন্তু হালকা পাতলা পড়া হয়েছে, যাই হোক। এই যে দেখো তো ভাইয়া, এখানে কি ফ্ল্যাবোপ্রোটিন নামের কিছু আছে? হ্যাঁ, এটা ফ্ল্যাভিন গ্রুপ থাকে, ঠিক আছে? তো ওই ফ্ল্যাবোপ্রোটিন কোনটা জানো? এই যে ফ্ল্যাবোপ্রোটিনের নিশ্চয়ই কি আছে? কালার আছে। ফ্ল্যাবোপ্রোটিনের কি আছে ভাইয়া? কালার আছে। এটা কি কালার? হলুদ কালার। ফ্ল্যাবোপ্রোটিনের নাম ফ্ল্যাবোপ্রোটিন হয়েছে কারণ কি? ওর কালার কি? হলুদ। বুঝতে পারছো তো? তোমার এটা বুঝতে পারো পরে আবার যখন এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তে যাবা, ওই দিকে মানে একটার সাথে আরেকটা হলো কানেক্টেড, বুঝতে পারছো? একটার সাথে আরেকটা হলো একদম লিঙ্ক, ঠিক আছে? তখন আবার ওইখানে তোমার হবে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আরবো ভাইরাস মোটামুটি শেষ। আমরা ফ্ল্যাবি ভাইরাস পড়ে ফেলছি, ফ্ল্যাবিভিরিডির মধ্যে। এবার আমরা ডেঙ্গু ফিভার পড়বো। ডেঙ্গু ফিভারের আরেকটা নাম কি ভাইয়া? ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙা জ্বর। কথা বুঝতে পারছো? ফাইন, এখন আমরা পড়বো এটার কেন হাড় ভাঙা জ্বর বলে। ডেঙ্গু ভাইরাস কি ভাইরাস ভাইয়া বলো তো? ডেঙ্গু ভাইরাস হলো একটা আরএনএ ভাইরাস। ডেঙ্গু ভাইরাস হলো একটা গোলাকার আরএনএ ভাইরাস। হি প্লেস ফুটবল ইন ঢাকা টিম। ডেঙ্গু ভাইরাস কি? গোলাকার আরএনএ ভাইরাস, ঠিক আছে? ফাইন, ডেঙ্গু ভাইরাস গোলাকার আরএনএ ভাইরাস। এবং এটা কি ধরনের ভাইরাস ভাইয়া? ফ্ল্যাবি ভাইরাস। এটা আমরা বুঝছি, মনে রাখবা। ফ্ল্যাবি ভাইরাসে দুইটা ক্লাসে বিভক্ত করা যায়। ফ্ল্যাবি ভাইরাসে দুইটা ক্লাসে মানে দুই ভাগে ভাগ করা যায়। এক টাইপের ফ্ল্যাবি ভাইরাস হইলো হেমোরেজিক ফিভার করে। হেমোরেজ মানে কি ভাইয়া বলো? হেমোরেজ মানে রক্তক্ষরণ। হেমোরেজ মানে কি ভাইয়া বলো তো? রক্তক্ষরণ মানে তোমার জ্বর আসবো, জ্বরের সাথে সাথে রক্তক্ষরণ হইব। ডেঙ্গু যাদের হয়, অনেক সিভিয়ার ডেঙ্গু যাদের হয়, তাদের কিন্তু রক্তক্ষরণ হয়। তাহলে হেমোরেজ মানে কি? রক্তক্ষরণ। এই হিমো শব্দ তো হিমোগ্লোবিন থেকে আসছে না? তাহলে হিমো মানে রক্ত, রেজ মানে পয়রা যাওয়া, কথা বলতে রক্তক্ষরণ। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর ভাইয়া সেফালো শব্দের অর্থ কি বলো তো? সেফালো শব্দের অর্থ কি? সেফালো মাথা না নাকি? না বলো, পড়ছো না মাথা? সেফালো শব্দের অর্থ সেফালো কর্ডাটা। যার নটোকর্ড মাথা পর্যন্ত যায় তারে কি বলে? সেফালো কর্ডাটা, তাই না? তাহলে সেফালো শব্দের অর্থ মাথা। তাহলে দেখো, এনসেফালাইটিস এটা কোন জায়গার সমস্যা হইব? মাথার, ব্রেনের সমস্যা। এটা বুঝতে পারছো? এনসেফালাইটিস মানে কোন জায়গার ইনফেকশন? আইটিস আছে মানে ইনফেকশন কোথায়? মাথায়। তাহলে ফ্ল্যাবি ভাইরাস দুই ধরনের রোগ করে। কিছু কিছু ফ্ল্যাবি ভাইরাস হলো হেমোরেজিক ফিভার করে। হেমোরেজিক ফিভার মানে কি ভাইয়া? রক্তক্ষরণ, মানে নাক মুখ দিয়ে রক্ত বেরোবে, জ্বরও আসবে, বুঝতে পারছো? আর কিছু কিছু ফ্ল্যাবি ভাইরাস কি করে? মাথায় সমস্যা করে, মানে ব্রেইনে প্রবলেম করে। কথা বুঝতে পারছো? কোন কোন ফ্ল্যাবি ভাইরাস ব্রেইনে প্রবলেম করে আর কোন কোন ফ্ল্যাবি ভাইরাস হেমোরেজিক ফিভার করে? দেখো ভাইয়া, তুমি পড়ছিলা ডেঙ্গু হইল কি? একটা ফ্ল্যাবি ভাইরাস। ডেঙ্গু কি ভাইয়া মাথায় প্রবলেম করে নাকি ফিভার করে? মানে রক্ত ফিভার করে। তাহলে ডেঙ্গু কি এদিকে যাইব? আবার জিকা ও পড়ছিল একটা ফ্ল্যাবি ভাইরাস, ও বললো কি জানি মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি মানে কি? মাইক্রো মানে কি? ছোট, সেফালো মানে কি? মাথা। তাহলে জিকা ভাইরাসের আক্রমণে মাথাটা ছোট নিয়ে জন্মায় বাচ্চারা। কথা বুঝতে পারছো? ওই ডক্টর কি বলে? মাইক্রোসেফালি। তাহলে ভাইয়া এটা এটা কোন জায়গায় ফেলাবা? এদিকে না এদিকে? এদিকে ফেলাবো, কারণ ও ইনফেকশন করে তারপরে হইলো মাথা ছোট করে ফেলে। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া দেখো, ইয়েলো ফিভার ভাইরাস। ইয়েলো ফিভার মানে কেউ ফিভার করে, ওই যে ফ্ল্যাবি ভাইরাসের মধ্যে আর কি ডেঙ্গু ভাইরাস। ইয়েলো ফিভার ভাইরাসের কথা তো বলছি যে জন্ডিস হয় আর কি
ফিভার হয়। ওই রোগটার নাম হলো হলুদ জ্বর বা পিত জ্বর, আর ভাইরাসের নাম কি দিচ্ছে? ইয়েলো ফিভার ভাইরাস, যেটা এক ধরনের কি ভাইরাস? ফ্লেভি ভাইরাস। এনসিফালাইটিসের মধ্যে কার আছে? জিকা ভাইরাস আছে না? কেন? কারণ ও মাইক্রোসেফালিক হলে, বুঝতেই পারছো, ও তো একটা ফ্ল্যাভি ভাইরাস নাকি? হেপাটাইটিস সিও কিন্তু একটা ফ্ল্যাভি ভাইরাস, এটা জাস্ট মনে রাখো, পরে পড়াই দিব। নাইল ভাইরাস একটা, এই সবাই তিনজন কি করে ভাইয়া? মাথায় সমস্যা করে। তো তোমার এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে যে ফ্ল্যাভি ভাইরাস দুই ধরনের হইলো ঝামেলা করতে পারে। এক ধরনের ঝামেলা কি ভাইয়া? হেমোরেজিক ফিভার করতে পারে। আরেক ধরনের ঝামেলা কি ভাইয়া বলো তো? মাথায় প্রবলেম করতে পারে, এনসেফালাইটিস করতে পারে। হেমোরেজিক ফিভার কারা করা করে? ইয়েলো ফিভার ভাইরাস, আর কি ডেঙ্গু ভাইরাসে তো বুঝতেই পারতেছো, আর জিকা ভাইরাস মাইক্রোসেফালি করে তো ছোটো, আর কি নাইল ভাইরাস, এগুলো বুঝে যাবা, আর হেপাটাইটিস বুঝে যাবা। বুঝতে পারছো? এটা পরে বুঝে যাবা। আচ্ছা, এটা একটা আরএনএ ভাইরাস, এটা অল ফ্ল্যাভি ভাইরাস সব আরএনএ ভাইরাস। আচ্ছা, ডেঙ্গু ভাইরাসের ভেক্টর কি? ভেক্টর মানে বাহক। ডেঙ্গু ভাইরাসের বাহক যে নাকি বহন কইরা মানুষের কাছে ভাইরাসটা পৌঁছায় দেয় কে? মশা। কোন মশা? এডিস মশা। বলো তো, এডিস মশা কোথায় ডিম পারে? পরিষ্কার এবং স্রোতহীন পানিতে। পরিষ্কার এবং স্রোতহীন পানিতে। স্রোতহীন পানি থাকবো এবং কি পরিষ্কার, ময়লা পানিতে থাকবো না। ময়লা পানিতে কে ডিম পারে? অ্যানোফিলিস মশা ডিম পারে ময়লা পানিতে। অ্যানোফিলিস। তাহলে ময়লা পানির আশেপাশে যদি কোনো জ্বর হয়, ধরো নালা নর্দমার আশেপাশে যদি জ্বর হয়, তাহলে ওটা অ্যানোফিলিস দিয়া বাহিত হয়েছে, তাহলে ওটা হলো ম্যালেরিয়া জল। বুঝতে পারছো? আর তোমার পরিষ্কার পানির আশেপাশে যদি জ্বর হয়, তাহলে তুমি এটা গেস করতে পারবো এটা কি? ডেঙ্গু। কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। স্রোতহীন পরিষ্কার পানিতে ডিম পড়ে। এই ডিমের ডেভেলপমেন্টের জন্য মানুষের রক্ত দরকার, ওদের দোষ দিয়ে লাভ নাই, এই কারণেই কি ওরা মানুষের রক্ত খায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এদের ডেঙ্গু ভাইরাসের 4টা সেরো টাইপ আছে। কি টাইপ ভাইয়া? এখন আমার বলো, জিনো টাইপ আর সেরো টাইপের মধ্যে পার্থক্য কি? জিনো টাইপ ভার্সেস সেরো টাইপ। সেরো টাইপের নাম শুনছো তো নাকি? শোনার কথা কোনো না কোনো জায়গায়, তাই না? জিনো টাইপ আর সেরো টাইপের মধ্যে পার্থক্য জানো? দেখো, এটা কি ভাইরাস না? ভাইরাসের দুইটা জিনিস আছে, একটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ আরএনএ, আর একটা হলো কি বাইরের ক্যাপসিড। জেনোটাইপ কার সাথে রিলেটেড? জিন। তার মানে যদি একটা ভাইরাসের সাথে অন্য ভাইরাসের জিনের মানে ডিএনএ আরএনএর ওই যে বেস সিকোয়েন্সের মানে ডিএনএর কোনো পার্থক্য থাকে, ধরো এটা একটা ভাইরাস, ওর ডিএনএ একরকম, আর এটা একটা ভাইরাস, ওর ডিএনএ কী রকম? আরেক রকম, তাইলে এই ভাইরাস আর এই ভাইরাসটা তুমি বলবা যে এদের জিনোটাইপ আলাদা। জিনোটাইপ মানে টাইপ আলাদা। আর সেরোটাইপ মানে কি জানো? সেরোটাইপ মানে তাদের জিন একই, কিন্তু ক্যাপসিডে যে প্রোটিনগুলো আছে, ক্যাপসিডের প্রোটিনগুলো এটার একরকম, এটার আরেক রকম। তাহলে দেখো, ওর জিন একই কিন্তু ক্যাপসিডের প্রোটিনগুলো আলাদা, তখন ওটা কি বলবা? সেরোটাইপ। তাহলে বুঝতে পারছো জিনোটাইপ আর সেরোটাইপের মধ্যে পার্থক্য? বুঝতে পারছো? তাহলে ডেঙ্গুর হইলো 4টা সেরোটাইপ আছে। এই 4টা সেরোটাইপের নাম কি? খুবই ইজি। ডেন 1, DEN, ডেন 1, 2, 3, 4। কথা বুঝতে পারছো? ডেন 1, ডেন 2, ডেঙ্গুর ডেন দিয়া, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, 4টা সেরোটাইপ। প্রতিটা সেরোটাইপ তোমার বডিতে অ্যাটাক করার পরে তোমার বডির ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা কি ওই সেরোটাইপের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে না? আচ্ছা, তাহলে একটা সেরোটাইপ দিয়ে ধরো তুমি অ্যাটাক হইলা, তাহলে তোমার বডিতে কি ওই সেরোটাইপ, তুমি জ্বরে ভুগলা, কিন্তু জ্বরে ভোগার পর তোমার বডির যে ইমিউন সিস্টেম আছে, প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওটার বিরুদ্ধে কি তৈরি করলো? অ্যান্টিবডি তৈরি করলো। তাহলে ভাইয়া ওই সেরোটাইপের বিরুদ্ধে তোমার বডিতে এখন অ্যান্টিবডি আছে। পরের বছর যদি তুমি আবার ওই সেরোটাইপ দিয়ে আক্রান্ত হও, তাহলে তোমার যে অ্যান্টিবডিটা আছে, যেটা আগের বছর তৈরি হয়েছিল, ওটা কি ওরা ধইরা ফেলবে না? তাহলে ভাইয়া কি শিখলা যে একটা সেরোটাইপ দিয়া মানুষ একবারই হইতে পারে। তাহলে তোমার হাইয়েস্ট ডেঙ্গু ফিভার কয়বার হইতে পারে? 4বার হইতে পারে। এটা হলো থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এর থেকেও কি বেশি হইতে পারে। এটা কারণ কি? অনেক সময় প্রতিরক্ষা ব্যবস্থা এনাফ পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে না, যেটা তোমার অনেক দিন থাকে বা এরকম হয় না। বুঝতে পারছো? বাট থিওরিটিক্যালি মনে রাখবা 4বার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এরপর এখন আসো। তাহলে ভাইয়া যে একবার ডেন 1-এ আক্রান্ত হবে না, ডেন 1-এর বিরুদ্ধে অ্যান্টিবডি হয়, তার লাইফ লং ইমিউনিটি মানে সারা জীবন। বুঝতে পারছো? কিন্তু এটা সবসময় হয় না, তাই প্র্যাকটিক্যালি আরও বেশি ডেঙ্গু ফিভার কি হইতে পারে। ঠিক আছে? কিন্তু ডেন 1-এ যে আক্রান্ত হয়, ডেন 2-3-এ আক্রমণের আবার শিকার হইতে পারে। ঠিক আছে? তাই আমরা বলতে পারি জীবনে 4বার ডেঙ্গু হতে পারে। এটা হলো তোমার কি বলে থিওরিটিক্যালি। যেমন ডেন 1 দিয়ে ও আক্রান্ত হয়েছে, এখন ওর বডিতে ডেন 1-এর বিরুদ্ধে কি তৈরি হবে?
অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিটা কি এখন এই পার্সনের বিরুদ্ধে আছে, ধরো এই পার্সনের নাম হলো ধরো প্রিন্স, তাহলে এই পার্সনের বডিতে এই ডেন ওয়ানের অ্যান্টিবডি আছে। এখন ধরো ওই প্রিন্সের যদি আবার, হ্যাঁ এটা কিন্তু 1 বছর গেল, পরের বছর আবার এই ডেন ওয়ান দিয়েই ওর কি হইলো, ইনফেকশন হলো, কিন্তু ওরা কি কিছু করতে পারবো না, কারণ ওর বডিতে এই ভাইরাস ঢোকার সাথে সাথে এই যে অ্যান্টিবডিগুলো আছে, অ্যান্টিবডিগুলো ভাইরাসটা কি ধইরা ফেলবে, ঘিরে ফেলবে, কারণ এইটার বিরুদ্ধেই ওর অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাই রিসেপ্টর লক হয়ে ধইরা ফেলবে এবং ও কিছু কি করতে পারবে না, ঠিক আছে। কিন্তু ভাইয়া যদি ডেন 2 দেওয়া হয়, ডেন 2 দেওয়া হলে প্রবল ঝুঁকি আছে, কথা বুঝতে পারছো, কারণ ডেন 2 এর বিরুদ্ধে ওর বডিতে অ্যান্টিবডি নাই, কথা বুঝতে পারছো। এছাড়া ধরো আগে একটা টাইপ দেওয়া হয়েছে, প্রথমবার ইনফেকশনে যেই পরিমাণের সিভিয়ার ডেঙ্গু দেখা যায়, সেকেন্ড ইনফেকশনে তার থেকে বেশি সিভিয়ার দেখা যায়। এটার কারণ তোমাদের আমি পড়াচ্ছি না, কথা বুঝতে পারছো, যাই না রাখো যে সেকেন্ড টাইম ইনফেকশন আরও প্রবল হয়, বুঝতে পারছো। যদি ধরো একবার ডেন 1 দেওয়া হলো, পরে ডেন 2 অথবা ডেন 3 অন্য কিছু, তখন মানে সিভিয়ারিটি, ডিজিজের সিভিয়ারিটিটা কী হয়, বেশি হয়। আমি কারণ পড়ার জন্য ক্রস রিয়েক্টিভ অ্যান্টিবডির থিওরি আছে, আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। এখন ভাই লক্ষণগুলো পড়বো, লক্ষণ কখনো মুখস্থ করবো না, কথা বুঝতে পারছো, লক্ষণ কখনো মুখস্থ করবো না, বুঝা পড়বো। দেখো ভাই এটা কি স্কিন, স্কিনের নিচে কি আছে ভাইয়া, স্কিনের নিচে কি এই যে চর্বি আছে না, চর্বি, এই যে হলুদ হলুদ এগুলো কি চর্বি, এটাতে বলে কি জানো, কিউটেনিয়াস ফ্যাট। সাব মানে কি নিচে, নিচে, সাব মানে নিচে, আরেকজন কয় উপর, সুপ মানে উপর, SUP সুপ, সুপেরিয়র, ঠিক আছে। আর কিউটেনিয়াস মানে কি ত্বক, কিউটেন শব্দের অর্থ ত্বক, তা সাব কিউটেনিয়াস চামড়ার নিচে চর্বি, ওটা সাব কিউটেনিয়াস কি বলে, ফ্যাট বলে। এখানে কি এই রক্তনালী দেখতেছো এই জায়গায়, আর্টারি, তারপরে নীল কালার দিয়ে কি ভেইন, তাই না। আচ্ছা তাহলে এখন তুমি ধরো সাপোজ এই স্কিনটারে তোমার, ধরো এখানে মশা আসছে, মশা ওর যে ইটা আছে প্রোবোসিস মানে হইলো যে সুইটা ঢুকাই দিছে, কোন রক্তনালীতে ঢুকাইছে এটা ভাইয়া বলো তো, এই যে ভাইয়া স্কিনের যে এই রক্তনালী আছে, মানে মশা এই সুইটা কি স্কিনের রক্তনালীতে ঢুকাই দিতে পারে না, বুঝতে পারছো। তাহলে স্কিনের যে রক্তনালীটা আছে ওটার মধ্যে ধরো মশা ঢুকাইছে, এখন মশা লালা গ্রন্থিতে কি আছে, ডেঙ্গু ভাইরাস আছে, তাহলে ডেঙ্গু ভাইরাস কি এনে ছড়াই যাইব, এখানে কিছু কিছু একদম ডাইরেক্ট রক্তে চলে আসবে, আর কিছু কিছু আশেপাশে স্কিনের মধ্যে কি ছড়াই যাবে। আমার কথা কি বুঝতে পারছো ভাই, বুঝতে পারছো, বুঝলা, ঠিক আছে ফাইন। এখন তুমি বলো ডেঙ্গু ভাইরাস ছড়াই গেল, এই জায়গায় একটা স্কিনের মধ্যে একটা ম্যাক্রোফেজ থাকে, মানে স্কিনের ধরে একটা স্কিনের সেল, স্কিনের নর্মাল সেল থাকে, এছাড়া প্রতিরক্ষার জন্য ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ তো জানো, ম্যাক্রোফেজ মানে কি, শ্বেত রক্তকণিকা, যে নাকি ভক্ষণ করে, বুঝতে, এটা তোমরা যখন পড়বা, রক্ত চ্যাপ্টারটা পড়বা আরও ক্লিয়ার হবে। ম্যাক্রোফেজ হলো প্রত্যেকটা অর্গানে পাহারাদার হিসেবে থাকে, এই কারণে এক এক অর্গানে এটার নাম এক এক রকম হয়। যেমন স্কিনে যেই ম্যাক্রোফেজটা পাহারাদার হিসেবে থাকে ওটার বলে ল্যাঙ্গারহ্যান্স সেল, অ্যালভিওলাসে যে থাকে সেটা বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কথা বুঝতে এখন তোমরা রিলেট করতে পারবা না, কথা বুঝতে বইলা লাভ নাই, ঠিক আছে। তো ধরো এই জায়গায় একটা প্রতিরক্ষা ব্যবস্থার কোষ আছে এবং নর্মাল অন্য অন্য কোষও আছে, আর একটু লাত্তি মারো, হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ধরো এটা প্রতিরক্ষা ব্যবস্থার কোষ আছে, এখন এই প্রতিরক্ষা ব্যবস্থার যে কোষটা, এটারে ধরো ভাইরাসটা অ্যাটাক করলো, কি হইব এই জায়গায় বলো তো, ইনফেকশন তো হইব, এটা লাইটিক সাইকেল হবে, মানে ও ভিতরে ঢুকবো, বুঝতে পারছো, লাইটিক সাইকেল পড়ছিলাম আমরা, যে ভিতরে ঢুকে, প্রিন্স তো ছিল আগের দিন, হ্যাঁ ভিতরে ঢুকে তারপর কি সংখ্যা বৃদ্ধি করে কি ফাটায়া বের হয়ে যায়। আচ্ছা ফাটায়া যদি বের হয়ে যায় তাহলে কি হবে, এখানে সেলটা ড্যামেজ হবে নাকি না, সেল ড্যামেজ হলে কি বের হয়, কেমিক্যাল বের হয়, কেমিক্যালগুলোর নাম কি, প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইটোকাইনিন, আর হইলো হিস্টামিন। জাস্ট যাই না রাখো কেমিক্যাল বের হয়, এটুকু জানলেই এখন হইব, আর বেশি লাগবো না, বুঝতে পারছো। এগুলোও তোমার পড়তে হইব, এগুলো হলো তোমারই বইয়ে আছে, বুঝতে পারছো, তাই বললাম। আরও বহুত কেমিক্যাল বের এগুলো বলি নাই, ঠিক আছে, তোমার বই ঠিক আছে ওইটাই বলছি। তো বিষয়টা হলো এই কেমিক্যাল, তোমরা জানো যে সেল ড্যামেজ হইলে এই জিনিসগুলা বের, আগেই জানতা কিন্তু, হ্যাঁ। আচ্ছা এই জিনিসগুলো বের হওয়ার পর কি হয় ভাই জানো তো, এই কেমিক্যালগুলো কি রক্তে যায়। আচ্ছা রক্তে যাওয়ার পর এরা কি করে, রক্তে যাওয়ার পর লোকালি এরা কিছু কাজ করে, কথা বুঝতে পারছো, লোকালি মানে এই এরিয়াতে কিছু কাজ করে, কি কাজ দেখো, রক্তে যাওয়ার পর ভেসো ডায়ালেশন করে, কি ডায়ালেশন ভাইয়া, ভেসো ডায়ালেশন। ভেসো মানে কি আসছে, ভেসো শব্দের অর্থ হইলো ভেসেল থেকে আসছে, ভেসো আসছে কি ভাইয়া, ভেসেল মানে কি ব্লাড ভেসেল, রক্তনালী, ভেসেল মানে কি ব্লাড ভেসেল না, রক্তনালী। আর ডায়ালেশন মানে কি প্রসারিত করা, ডায়ালেশন মানে প্রসারিত করা, কনস্ট্রিকশন মানে সংকুচিত করা, অর্থাৎ ধরো এটা রক্তনালী একটা,
এই রক্তনালী যদি আমি ফুলাই দেই তখন এটা বলে ভেসো ডায়ালেশন, রক্তনালী যদি কনস্ট্রিকশন করি তখন এটা বলে ভেসো কনস্ট্রিকশন। এখন বলো এই জায়গায় এই কেমিক্যালগুলো কি রক্তনালী ফুলাবে নাকি এটা সংকুচিত করবে? কি কেন ফুলাবে? কেন ফুলাবে বলো? এইখানে ব্লাড সাপ্লাই বাড়লে শ্বেত রক্তকণিকা আছে না, দেখো এখানে কি জীবাণু অ্যাটাক করছে না, সেল ড্যামেজ হয়েছে না? সেল ড্যামেজ হয়েছে মানে কি বডি ভাইবা না এখানে কি অ্যাটাক করছে? জীবাণু অ্যাটাক করছে কেমিক্যালগুলা। ও যদি এখানে ফুলাই দেয় তো এখানে রক্ত প্রবাহ কি বাড়বে না কমবে? রক্ত প্রবাহ বাড়া মানে কি রক্তের সাথে শ্বেত রক্তকণিকা এই জায়গায় বেশি আসবে, বেশি আসবে তখন বেশি এসে কি এই জায়গায় ভক্ষণটা বা মানে এখানে তোমার কি মৃত কোষগুলোর ভক্ষণ প্লাস ভাইরাসের ফ্যাগোসাইটোসিস কি করতে পারবে? ইফেক্টিভলি করতে পারবে। আমার কি কথা বুঝতে পারছো? এই কারণে দেখবা যে কোনো জায়গায় ব্যথা পাইলে সেল ড্যামেজ হলে ওই জায়গাটা ফুইলা যায়, গরম হয়, লাল হয়। কেন লাল হয় বলো তো? এই যে ভেসো ডায়ালেশন হয়েছে, তাহলে এখানে রক্ত প্রবাহ বাড়ে না কমে? রক্ত প্রবাহ বাড়লে তোমার ওই জায়গাটা কি দেখাইবো? লাল দেখাইবো। কথা বুঝতে পারছো? আর গরম হবে কেন? রক্তের নীল মানে ওইটাই আর কি, বুঝতে পারছো? তো যাই হোক তোমার ওটা রক্তই আর কি নিচে। তো বিষয়টা হলো তোমার নীল হয়ে গেলে ওটারও নিচের স্কিনের নিচে রক্ত জমে, বুঝতে পারছো? ওটা আলাদা বিষয়। এখন দেখো তাহলে লাল হয়েছে, ধরো বল্লা কামড় দিছে, লাল হয়। লাল হওয়া মানে কি? এটা গরম হয় কেন বলো তো? কারণ আমাদের স্কিনের টেম্পারেচার থেকে আর ভিতরের রক্তের টেম্পারেচার কি বেশি, টেম্পারেচার বেশি না, তাই এনে গরম হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা? তাহলে কেমিক্যালগুলো কি করবো বলো? কেমিক্যালগুলো এই যে ছড়াই যাওয়ার পর কি করবো ভাইয়া? ভেসো ডায়ালেশন করবো। এই দেখছো ভেসো ডায়ালেশন মানে কি দেখছো? ভেসেলটারে কি করা? বড় করা, ফুলাই দেওয়া। ফুলাই দিলে ব্লাড ফ্লো কি হইব? এখানে বাড়বো। ভেসেল ফুলাই দেওয়ার কারণে একটা জিনিস দেখছো, এই যে সেলগুলোর মাঝখানে কি তৈরি হয়েছে? একটু গ্যাপ তৈরি হয়েছে না? গ্যাপ তৈরি হওয়ার কারণে এখানে কি আসবে বলো তো? রক্তের যে পানিগুলা এখানে একটু বের হয়ে আসবে, পানিগুলো বের হয়ে আসবে। প্লাস এই ছিদ্র দিয়ে কি ওই যে ডব্লিউবিসিগুলোও কি এই ছিদ্র দিয়ে বের হইতে পারে। পানিগুলা বের হওয়ার কারণে কি হয়? এই জায়গায় স্কিনের নিচে পানি জমে আর তোমার স্কিনটা কি হয়ে যায়? ফুইলা যায়। কথা বুঝতে পারছো? স্কিনটা কি হয়ে যায়? ফুইলা যায়। কথা বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা তাহলে আর ভাইয়া কি হয়েছে? তাহলে বুঝতে পারছো এখানে কি হইতেছে? আচ্ছা এখানে এরপরে কি কেমিক্যালটা ছড়াবে? কেমিক্যাল ছড়ায় কই যাবে বলো? তোমার এখানে সেল ড্যামেজ হয়েছে, সেল ড্যামেজ হয়ে কেমিক্যাল বাইরেছে, এই কেমিক্যালগুলো রক্তের মাধ্যমে ছড়ায় কই যায়? ব্রেইনে গেল। ব্রেইনে কার কাছে যাবে বলো? হাইপোথ্যালামাসের কাছে যাবে। গুড। হাইপোথ্যালামাস কি কন্ট্রোল করে? বডি টেম্পারেচার কন্ট্রোল করে। গুড। তাহলে হাইপোথ্যালামাসের কাছে যাবে। হাইপোথ্যালামাস কি টেম্পারেচার বাড়াবে না কমাবে? বাড়াবে। কেন বাড়াবে? ও কি মনে করবে? ভাই সেল ড্যামেজ হয়েছে। সেল ড্যামেজ হয়েছে মানে কি? ভিতরে জীবাণু ঢুকছে। ভিতরে জীবাণু ঢুকা মানে কি ভাইয়া বলো তো? এটারে টেম্পারেচার বাড়াইলে হ্যাঁ বেশি টেম্পারেচার কি মরে যেতে পারে। এক নাম্বার। হাইপোথ্যালামাস আর কি করবে বলো তো? ও কি ভাববে যে এই জীবাণুটা কি থেকে আসছে? ও তো জানে না। ও তো জানে না যে স্কিন থেকে এটা ছড়ায় গেছে রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে ওর কাছে গেছে মানে বডির যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো ও কিভাবে ভাবে যে এটা খাবারের মাধ্যমে আসতে পারে? তাহলে তখন ও কি করবে? অরুচি করবে, রুচি কমাবে। আবার কি করবে? পেটে যা খাবার জমা আছে ওইগুলো যদি থাকে তাহলে ওখান থেকেও তো তোমার রিভার্স প্রসেসে বমি করবে, এগুলাই করবে। তাহলে এগুলাই হলো কি এখানে হবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? পানি জমানোটা দেখো, পানি জমানোটা কি ভাই? ভেসো ডায়ালেশন মানে তো বুঝতে পারছো যে কেমিক্যালগুলো এনে ছড়ায় যায় যে এইখানে এই ব্লাড ভেসেলগুলোর উপরেও কাজ করবে, আর কি কিছু কেমিক্যাল রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে ব্রেইনেও চলে যাবে। তো এখানে যেটার উপর কাজ করবে কি হবে? ভেসো কি হবে? ডায়ালেশন। ভেসো ডায়ালেশন মানে রক্তনালী এরকম ফুলে যাওয়া। রক্তনালী যে এরকম আছে না, এতে কি হয়? হ্যাঁ কেমিক্যালগুলোর কারণে নর্মালি এরকমই থাকে। নর্মালি কি আছে? এরকম থাকে, কিন্তু কেমিক্যালগুলো আসার কারণে এটা কি ফুলা যায়। কারণ কি এটাও আমি বলছি। কারণ কি বলো? কেমিক্যালগুলো আসছে মানে কি এখানে সেল ড্যামেজ হয়েছে। সেল ড্যামেজ হয়েছে মানে কি এখানে জীবাণু আছে। জীবাণু আছে মানে এই জায়গায় কি আমার শ্বেত রক্তকণিকা বা পুলিশ পাঠাইতে হবে নাকি না? মারার জন্য পাঠাইতে হবে। তাহলে পুলিশ কোথায় আছে? রক্তের মধ্যে আছে। এই যে শ্বেত রক্তকণিকাগুলো কই আছে? রক্তের মাধ্যমে আছে। এখন আমি যদি ভেসোডাইলেশন করি তাহলে এখানে রক্ত বেশি আসবে না কম আসবে? তাহলে এখানে রক্তকণিকা বেশি আসবে না কম আসবে? রক্তকণিকা মানে শ্বেত রক্তকণিকাও বেশি আসবে, এবং এইগুলা কি এখানে এসে ভালো মতো কি করতে পারবে? কোন ফাটা? না গ্যাপগুলা ফাটে না ভাইয়া। এটা দেখো এরকমই আছে, কিন্তু ভেসোডাইলেশন মানে কি বলো তো? এটাকে ফুলাই দিছো মানে কি সেলের মাঝখানে অল্প অল্প কি তৈরি হয়? মানে বুঝতে পারছো? হালকা হালকা কি তৈরি হয়? গ্যাপ তৈরি হয়। কথা বুঝতে পারছো? হালকা হালকা কি তৈরি হয়?
গ্যাপ তৈরি হয়। এখন ভাইয়া ব্লাড ভেসেল যে শুধু সেল দিয়ে গঠিত এমনও তো না, তাই না? এটার আশেপাশে কি একটু হালকা পাতলা ফাইবার টাইবার থাকে, কিন্তু ওগুলা পার হয়ে তো তোমার ঢুকে যাইতে পারে। ফাইবার মানে বুঝছো, ধরো এটা একটা সেল, এটা একটা সেল, এটার মধ্যে ধরো এরকম ফাইবার দিয়া একটা কানেকশন আছে। এখন ফাইবার দিয়ে যদি কানেকশন থাকে, তুমি দেখো তো এই জায়গায় কি ফাঁকা আছে না, এদিক দিয়ে ঢুকতে পারে না? 3D ভাবে চিন্তা করছো, তাহলে বুঝতে পারছো? তাহলে এখন এখন ভাইয়া দেখো, যদি এখানে একটু একটু ফাঁকা তৈরি হয়, তাহলে এখান দিয়ে কি ফ্লুইড ভিতরে ঢুকবে, ডব্লিউবিসি ভিতরে ঢুকবে। তো ফ্লুইড ভিতরে ঢুকার কারণে এটা ফ্লুইড আসলো কোথায়? স্কিনে আসলো, এই কারণে স্কিনটা কি হয়ে যায়? ফুলা যায়। রক্ত ক্ষতস্থানটা গরম কেন হয়? মানে ক্ষতস্থানটা মানে যে জায়গায় ইনফেকশন হয়েছে জায়গাটা, ধরো বল্লায় কামড় দিছে, মশা কামড় দিলেও তো ফুলা যায়। ধরো বল্লায় কামড় দিলে তখন হলো জিনিসটা বুঝতে পারবা যে বল্লায় কামড় দিলেও কি বিষের কারণে এখানকার সেলগুলো ড্যামেজ হয়। মানে যে কোনো সেল ড্যামেজ হইলেই এই ঘটনাটা ঘটবে, এমন না যে শুধু ডেঙ্গু ভাইরাসের কারণে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে কি হয়? গরম হয়। কেন গরম হয়? ব্লাড ফ্লো বাড়তেছে, এখানে যে ফ্লুইডটা স্কিনের নিচে আসতেছে ওটা কি গরম না ঠান্ডা? রক্ত থেকে আসতেছে, রক্ত গরম, ঠিক আছে? তারপরে লাল কেন হয় ভাইয়া? রক্ত প্রবাহ কি বাড়ে, এই জায়গায় ভেসোডাইলেশন করে রক্ত প্রবাহ বাড়ে। হ্যাঁ, কি হলো? আচ্ছা হ্যাঁ, ভেসোডাইলেশনের কারণে কি হয় ভাইয়া বলো তো? কি ভাই? হ্যাঁ, ভেসোডাইলেশনের কারণে রক্ত প্রবাহ বাড়ে, তাই লাল হয়, গরম হয়, ক্ষতস্থানটা ফুলে যায়, 1 নাম্বার। আর ব্যথা হয় না কেন? ব্যথা কেন হয় বলো তো? এটা বলো, ব্যথা কেন হয় এবার বলো, টেল মি। দেখো ভাইয়া, তুমি কি স্কিনে টাচ দিলে কি ফিল পাও? ফিল পাও মানে কি? এই জায়গায় কি আছে? নিউরন আছে, আছে নাকি নাই? নিউরন চিনো তো? এই যে সেল বডি, অ্যাক্সন, ডেনড্রাইট, চিনো না? আচ্ছা, এই জায়গায় যদি পানি যায়, এই পানিটা কি নিউরনের উপর একটা চাপ দিব না, প্রেশার দিব না? নিউরনের উপরে চাপ দিলে তোমার এখানে কি লাগবো? ব্যথা লাগবে। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, এখান থেকে যে কেমিক্যালগুলো বের হয়, এই কেমিক্যালগুলোও নিউরনের উপরে কাজ করলে নিউরন কি করে? ব্যথা পায়। এই কেমিক্যালগুলোও হইলো ভালো না, মানে নিউরনের জন্য ভালো না। কথা বুঝতে পারছো? এই কেমিক্যালগুলো নিউরনের সংকেত দিলে নিউরন ব্যথা কেন অনুভব করে? সে তোমার বডিতে জানাইতে চায় যে এই জায়গায় একটা কি আছে, সমস্যা আছে। বুঝতে পারছো? এই জায়গায় একটা সমস্যা আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে ভাইয়া ব্যথা ফুইলা গেল, গরম হইলো, বুঝতে পারছো ব্যথা কেন হয়? বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাইয়া দেখো এইখানে কি ভাইয়া, এখানে তো ফাটায় বাইরেছে, কিছু কিছু ডেঙ্গু ভাইরাস কি রক্তেও চলে আসছে না? তাহলে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে না? সারা দেহে ছড়ায় গিয়া সারা দেহের কোষগুলার যে কোনো কোষের কি করবে, মানে সারা দেহের যে স্কিন বা বোনস এগুলার কোষগুলোতে যায় কি অ্যাটাক করবে। অ্যাটাক করে লাইটিক সাইকেল চালাবো, অ্যাটাক করে যদি লাইটিক সাইকেল চালায় ঠিক একইভাবে কেমিক্যাল ক্ষরণ হবে, একইভাবে এই ঘটনাগুলো ঘটবে, নিউরনের উপরে একইভাবে প্রেশার পড়বে, তোমার সারা বডি কি করবো? ব্যথা করবে। ডেঙ্গুর সময় কি হয়? সারা দেহ কি ব্যথা করে না? এই কারণেই ব্যথা করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর কি হয় ভাইয়া বলো তো? এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন হলো কি করে বলো তো? হাইপোথ্যালামাসের টেম্পারেচার বাড়ায় দেয়, এটা আমরা জানি। অরুচি করে, এটা তো তুমি জানো, তাই না? জানো, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু ফিভারে কিন্তু ফিভারটা অনেক কি হয়? হাই গ্রেড হয়। কেন হাই গ্রেড হয় ভাইয়া? কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা বলো তো, কাঁপুনি দিয়ে কেন জ্বর আসে? হ্যাঁ, 1 নাম্বার হলো যে ডেঙ্গু ভাইরাস অনেক পোটেন্ট ভাইরাস কি অনেক দ্রুত সেল ড্যামেজ করে। তো সেল ড্যামেজ যত দ্রুত করবে, যত বেশি ভাঙবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ তত কি হবে? হাইপোথ্যালামাসের সংকেত তত স্ট্রং যাবে, হাইপোথ্যালামাস টেম্পারেচার তত বেশি বাড়াবে। 1 নাম্বার। এখন টেম্পারেচার বাড়াই দিলে এটা কাঁপুনি দিয়া কেন জ্বর আসে? কাঁপুনিটা কেন দেয় এটা আমি জানতে চাই। দেখো ভাইয়া, তোমার বডির ভিতরে কি বানানো লাগবো? টেম্পারেচার বাড়ানো লাগবো। সিম্পল, ঠিক আছে? বায়োলজি পুরো বুঝা পড়তে হবে তোমার, বায়োলজি পুরো বুঝা। দেখো, বডির ভিতরে টেম্পারেচার বাড়াইবো, তুমি তো জানো প্রত্যেকটা কাজের কার্নো ইঞ্জিন পড়ছো? কার্নো ইঞ্জিন হলো এমন একটা আদর্শ ইঞ্জিন যেটা কি 100% এফিসিয়েন্ট। কিন্তু এমন ইঞ্জিন কি আছে পৃথিবীতে? তাহলে হ্যাঁ, ম্যাক্সিমামই হলো 30-40% এফিসিয়েন্ট। তাহলে বাকি 60% শক্তিটা তাপ শক্তি হিসেবে কি হয়? পরিবেশে ওয়েস্ট হয়। আছে, তোমাদের বইয়ে আছে 30-40%, বুঝতে পারছো? তোমাদের বইয়ে হলো 30-40% হলো এফিসিয়েন্সি, মানে নর্মাল যে কোনো একটা ইঞ্জিন, বুঝতে পারছো? তাদের বাকি শক্তি কি হিসেবে নষ্ট হয়? তাপ শক্তি হিসেবে। শুধু কারণ সব ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এটা। তো তুমি যখন পেশি সংকোচন করো, পেশি সংকোচন মানে বুঝতে পারছো তো? পেশির যখন মুভমেন্ট করো তখন শক্তি লাগে না? আচ্ছা, এই যে শক্তি মুভমেন্ট করো, এর মধ্যে যেই পরিমাণ শক্তি পেশি সঞ্চালনে ব্যবহৃত হয়, তার থেকে বেশি শক্তি কি হয়? তাপ শক্তি হিসেবে ওয়েস্ট হয়। কারণ আমাদের এই পেশিও তো এই ইঞ্জিনের মধ্যে 100% কি না? এফিসিয়েন্ট না। কথা বুঝতে পারছো? আমাদের পেশিও এইরকম 40% এনার্জি কি করতে পারে? ইউজ করতে পারে, আর বাকি এনার্জিগুলো কি তাপ শক্তি হিসেবে কি হয়? পরিবেশে রিলিজ হয়। এখন দেখো, তুমি বডির ভিতরে কি বাড়াইতে চাইতেছো?
টেম্পারেচার বাড়াইতে চাইতেছো, টেম্পারেচার বাড়াইতে চাওয়ার কারণে তোমার বডির যে হাইপোথ্যালামাস কি করে, তোমার বডির যত পেশি আছে সবগুলা পেশিরে সংকোচন প্রসারণ করাইতে থাকে। কেন সংকোচন প্রসারণ করাবে? যত বেশি সংকোচন প্রসারণ করাবা তত বেশি তাপ শক্তি ওয়েস্ট হবে, মানে তত বেশি শক্তি কি তাপ শক্তি হিসেবে কি হবে, ওয়েস্ট হবে, এবং ভিতরের টেম্পারেচার কি হবে। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? জিসান বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো যে পেশি যেমন কার্নো ইঞ্জিনের মতো সব ইঞ্জিন ভালো মানে না, তাই আমরা পেশি সঞ্চালনে কি লাগে, শক্তি লাগে। পেশি সঞ্চালনে ধরো এই সঞ্চালন করতে এই হাড্ডিটা এখান থেকে এই জায়গায় আনতে যেই পরিমাণ এনার্জি আমি ইউজ করছি, ঠিক আছে, ধরো আমি এটিপি খরচ করছি, এর 40% হলো এই কাজে ব্যবহৃত হয়েছে, আর বাকি 60% কি হয়েছে, তাপ শক্তি হিসেবে ওয়েস্ট হয়েছে। কথা বুঝতে পারছো? তো তুমি যত বেশি সঞ্চালন করবা তোমার বডিতে তাপ শক্তি, এক্সারসাইজের সময় শরীর একটু গরম হয় না, ঠান্ডা লাগে না, গরম হয়, একটু গরম হয়, তাহলে ভাইয়া যত বেশি তুমি শক্তি ইউজ করবা তত বেশি তোমার বডিতে হিট কি হবে, প্রডিউস হবে। কারণ কি, যত বেশি সঞ্চালন করবা তত বেশি হলো তাপ শক্তি হিসেবে ওয়েস্ট বাড়বে। তো হাইপোথ্যালামাস কি করে, শরীরের সবগুলা পেশি কি করে, ইনভলান্টারি মানে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি কি করে, সংকোচন প্রসারণ করে। কেন সংকোচন প্রসারণ করে? এই ওয়েস্টেজ মানে তাপ শক্তি কি করার জন্য, বৃদ্ধি করার জন্য। তাপ শক্তি বৃদ্ধি করার জন্য এই সংকোচন প্রসারণের কারণে তোমার কি কাঁপুনি দিয়া জ্বর আসে। অর্থাৎ তোমার যদি টেম্পারেচার হঠাৎ করে অনেক বেশি বাড়ানো লাগে, ধরো 105 104 বাড়ানো লাগে, তখন কি তোমার নর্মাল বডির টেম্পারেচার দিয়া বা নর্মাল বডির টেম্পারেচার ধইরা তুমি ওইটা বাড়াইতে পারবা, নাকি তোমার কাঁপুনি দিয়া তারপরে হইলে ওটা বাড়াইতে হবে, কাঁপুনি দিয়া ওটা বাড়াইতে হবে। কথা বুঝতে পারছো বিষয়টা? বলো বুঝতে পারছো কি এটা? আচ্ছা, তারপরে ক্ষুধা মন্দা এইসব বমি বমি ভাব এগুলা পারবা। প্রেশার কারণে হইলো কি, নিউরন পেইন হয়। প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণেও কি হয়, কেমিক্যালগুলোর কারণেও কি হয়, পেইন হয়। এখন পেইন কই কই হয় এটা দেখো। প্রথমে ভাইয়া দেখো, প্রথমে একটা জিনিস খেয়াল করো, পেইন কই হবে, কোথায় হবে? পেইন তো সারা বডিতেই হবে। সারা বডির মধ্যে কোন কোন পেইনগুলো বেশি সিগনিফিক্যান্ট একটা জিনিস চিন্তা করো। ও হইলো ডেঙ্গু ভাইরাস কিসের মাধ্যমে ছড়াইছে ভাইয়া? রক্তের মাধ্যমে সারা দেহে ছড়াই গেছে। এখন রক্তের মাধ্যমে রক্ত সরবরাহ যেই জায়গায় বেশি থাকবো ওই জায়গায় কি ডেঙ্গু ভাইরাস বেশি যাইবো না কম যাইবো? বেশি যাইবো। তাহলে ওই জায়গায় ড্যামেজও কি হইব, বেশি হইব। ওই জায়গায় পেইনও কি হইব, বেশি হইব। এখন বলো রক্ত সরবরাহ সবচেয়ে বেশি কোথায়? যকৃতে। তার মানে পেইন কোথায় হইব? পেটে। বুঝতে পারছো? তাহলে দেখবে একটা কি লেখা আছে, দেখো কি লেখা আছে। প্রথমে কিডনি লিভার মানে কি, অ্যাবডোমিনাল পেইন মানে হইলো তোমার পেটে ব্যথা, এটা বইয়ে লেখা আছে, কিন্তু এটার ভিতরের সায়েন্সটা হইলো এটা। কথা বুঝতে পারছো? এখন দেখো এটা দিয়া তুমি কয়টা ঢিল মারলা, মানে কয়টা তুমি লাগলা। তোমার একটা হইলো ইনফরমেশন মাথায় আছে যে যকৃতে হইলো সবচেয়ে বেশি কি রক্ত যায়, ওইটা দিয়া তুমি কানেক্ট করলা কি ডেঙ্গু ভাইরাসে পেটে ব্যথা হলো। তাহলে দেখো তোমার দুইটা নিউরন কি হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল। এখন তুমি এটার ভুলবা না। কথা বুঝতে পারছো? সো এমনি পড়ালেখা করবা। এরপরে ভাইয়া দেখো কিডনিতেও যায়, তাহলে পেটে ব্যথা সব তো পেটেই আছে। আর কই যায়? ব্রেইন 3 নাম্বার না? 3 নাম্বার কিন্তু ব্রেন। এটা কিন্তু তোমার পারতে হবে। লিভারে হলো 1300 মিলিলিটার পার মিনিট যায়। সেকেন্ডে কে আছে ভাইয়া? সেকেন্ডে আছে কে? কিডনি 1100 মিলি পার মিনিট। আর থার্ডে আছে কি? ব্রেন। তাহলে ব্রেইনেও যায়। ব্রেইনে গেলে কি হইব ভাইয়া? মাথা ব্যথা হইব। এই মাথা ব্যথাটা কীরকম ব্যথা? ব্রেইনে সবচেয়ে বেশি রক্ত সরবরাহ কই যায় বলো তো? ব্রেইন বা মাথার এইদিকে ধরো, চিন্তা করো, মাথার এখানে সবচেয়ে বেশি রক্ত কে খায় জানো? মানে মানে ধরো সেরেব্রাম, মানে সেরেব্রাম তো অনেক বড় জিনিস তাই না? সো ওইখানকার রক্তটা তো ডিফিউজ হয়ে যায়। কিন্তু তোমার স্কালের মধ্যে যেই অর্গানগুলো আছে, স্কাল মানে হইলো করটির মধ্যে যেই অর্গানগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত খায় হইলো চোখ। কথা বুঝতে পারছো? তোমার চোখ। কথা বুঝতে পারছো? অর্থাৎ এই যে দেখো চোখ, চোখের মধ্যে একটা আছে, এটারে বলে রেটিনাল আর্টারি। কি বলে? রেটিনারে সাপ্লাই দেয়। রেটিনারে তো চিনো, তা রেটিনাল আর্টারি, তাই এটার মধ্যে রক্ত সবচেয়ে বেশি যায়। তাই এটা কই আছে ভাই? রেটিনাল আর্টারিটার ডিরেকশন কি? পিছন দিক দিয়ে ঢুকে না সামনের দিক দিয়ে? পিছন দিক দিয়ে। তাই চোখের পিছনে কি হবে? ব্যথা বেশি হবে, কারণ এখানে ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি আসবে। এখানে নিউরনগুলার ভ্যাসোডাইলেশন হবে এবং কি প্রোস্টাগ্ল্যান্ডিন বাইরে হয়ে নিউরনের চাপ দিবে বেশি। কথা বুঝতে পারছো? তাহলে কি হবে, কি ধরনের পেইন হবে? মাথা ব্যথাটা কি ধরনের হবে? মাথা ব্যথা হবে, কিন্তু কই হবে? এখানে হবে, এই জায়গায় হবে, চান দিতে হইব। চোখের পিছনে ব্যথা হবে। কোথায় ব্যথা হবে ব্যা? চোখের পিছনে ব্যথা হবে। বুঝতে বুঝতে পারছো? এই চোখের পিছনের ব্যথারে বলে রেট্রো অরবিটাল পেইন। এটা একটু মনে রাখো। রেট্রো শব্দের অর্থ কি বলো তো? রেট্রো শব্দের অর্থ পিছনে। রেট্রো শব্দের অর্থ কি? পিছনে। এটা তুমি পাইবা। রেট্রো স্টার্নাল পেইন পাবে। স্টার্নাম মানে কি জানো? বুকের হাড্ডিরে কি বলে?
স্টারনাম। হার্ট অ্যাটাক হইলে কি বলে যে হার্ট অ্যাটাক হইলে একটা ব্যথা হয়, ব্যথার নাম হলো রেট্রোস্টার্নাল পেইন। হার্ট অ্যাটাক মানে বুঝছো তো, ব্যথাটা কি বলে রেট্রোস্টার্নাল। রেট্রোস্টার্নাল মানে কি, রেট্রো মানে কি পিছনে, স্টারনাম মানে কি যে বুকের হাড্ডি, তাহলে স্টারনামের পিছনে ব্যথা হয় হার্ট অ্যাটাকে, বুঝছো। তার মানে রেট্রো অরবিট মানে কি জানো, অরবিট মানে কি বলো তো, কক্ষপথ, ভালো কথা বলছো, অরবিট মানে কি কক্ষপথ। আচ্ছা, তো চোখের যে চোখের কোটর, চোখের কোটর মানে বুঝছো, এই যে এইটা, এই যে এইটা অক্ষিকোটর। অক্ষিকোটরটা দেখতে কেমন ভাইয়া দেখো তো, কক্ষপথের মতো না, গোল না, কক্ষপথের মতো। তাই এটার নাম কি দিছে জানো, অক্ষিকোটরের আরেকটা নাম কি, অরবিট। স্কালের ক্ষেত্রে অরবিট মানে কি, অক্ষি কোটর। কথা বুঝতে পারছো, অক্ষিকোটরের আরেকটা নাম হলো অরবিট, বুঝতে পারছো। চোখের আরেকটা নাম কিন্তু অরবিট না, চোখ তো আলাদা, চোখ হলো থাকে কই, যেই কোটরে থাকে, মানে যেই চেম্বারে থাকে ওই চেম্বারটারে কি বলে, অরবিট। আর চোখরে বলে কি অপথ্যালমো অথবা অপথ্যালমোলজি, চিনো না, অপথ্যালমোলজিস্ট কি করে, চোখের ডাক্তার, চোখরে বলে অপথ্যালমো অথবা অকুলো। কথা বুঝতে পারছো, যাই হোক, কিন্তু ওইটারে কি বলে অরবিট। তাহলে রেট্রো অরবিটাল পেইন মানে কি, এই অরবিটের কোন দিকে ব্যথা, পিছনের দিকে ব্যথা, ঠিক আছে, ওকে, পেইন, রেট্রো অরবিটাল পেইন। থ্রোট পেইন মানে ভাইয়া গলা ব্যথা, এটা তো থাকবেই। মাসেল পেইন, জয়েন্ট পেইন, এগুলা তোমরা জানো, এগুলো আর প্যারা নিয়ে লাভ নাই। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস কিন্তু কারে অ্যাটাক করে ভাইয়া, ডব্লিউবিসির অ্যাটাক করছে না একটু আগে, মানে ওরেই অ্যাটাক করছে। ডব্লিউবিসি ধরে আগাইতে আগাইতে দেখো ডব্লিউবিসি অ্যাটাক করতে থাকে। এখন ডব্লিউবিসি কই থেকে তৈরি হয় কে বলবা, সকল রক্তকণিকা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। অস্থিমজ্জা মানে কি বলো তো, হাড্ডির মধ্যে রান খাইছো না, রানের হাড্ডি খাইছো, হাড্ডি খাওয়ার পরে যে ভিতরে যে সফট সফট জিনিসটা, ওটার কি বলে, অস্থি মজ্জা। আমার কথা কি বুঝতে পারছো, তো সকল রক্তকণিকা কই থেকে তৈরি হয়, অস্থি মজ্জার স্টেম কোষ থেকে তৈরি হয়, স্টেম সেল, তাই না, এটা হোক লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অথবা অনুচক্রিকা। কথা বলছে, এখন ও ডব্লিউবিসি মারতে থাকে, এখন মারতে 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 ওর কি উৎপত্তি স্থলে যায় না, উৎপত্তি স্থল কই, বোন ম্যারো, উৎপত্তি স্থল কই ভাইয়া, বোন ম্যারো। বোন ম্যারো মানে অস্থি মজ্জা, কথা বুঝতে পারছো, স্টেম সেল। এখন বোন ম্যারোর স্টেম সেলটা গিয়ে অ্যাটাক শুরু করে, মানে কি বলো তো, তুমি একটা গোষ্ঠীরে মারতেছো, একটা গোষ্ঠীরে মারতেছো, মারতে 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 ওই গোষ্ঠীর অরিজিন কই, ওই জায়গায় চলে যাবে না। তেমনি ডেঙ্গু ভাইরাস হলো কি, কারে মারতে থাকে, প্রিন্স ভাইয়া পিছনে কি ঠান্ডা লাগতেছে বেশি, ঠান্ডা লাগলে এই সাইডে চলে আসো। আচ্ছা, রিল্যাক্সে বসো ভাইয়া, জামা কাপড় খুইলা বসো, সমস্যা নাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ ওই 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 যে পিছনে ওইটা খুইলা চলে যাও, একটু ধুইয়া টুইয়া আসো, রিল্যাক্সে বসো, সমস্যা নেই, রিল্যাক্সে থাকো, বুঝতে পারছো। তাহলে ভাইয়া বুঝো, কি বুঝলা, বুঝলা যে তোমার ধরতে ধরতে ও কই জায়গা, বোন ম্যারো। বোন ম্যারোতে স্টেম সেলরা অ্যাটাক করছে, কিন্তু স্টেম সেল থেকে তো 3 ধরনের রক্তকণিকাই তৈরি হয়। কি কি ভাইয়া, লোহিত রক্তকণিকাও তৈরি হয়, ডব্লিউবিসিও তৈরি হয়, আবার কি তৈরি হয়, প্ল্যাটিলেটও তৈরি হয়। প্ল্যাটিলেট মানে অনুচক্রিকাও তৈরি হয়। আর একটু ঠেলো, একটু কষ্ট করে জোরে ঠেলা দাও, বাইঙ্গা ফেলাও, সমস্যা নাই, হ্যাঁ 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 এভাবে, রাইট রাইট রাইট, ঠিক আছে, এটা ঠিক আছিল, পরে নষ্ট হয়ে গেছে, যাই হোক, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন স্টেম সেলরা অ্যাটাক করলে কার কার মানে স্টেম সেল থেকেই তো 3টা রক্তকণিকা তৈরি হয়, তাহলে স্টেম সেলরা অ্যাটাক করলে কার কার উৎপাদন কমবে বলো, 3টারই উৎপাদন কমবে, ঠিক আছে। কিন্তু কারটা তোমার চোখে পড়বে বলো তো, আরবিসি কত আছে জানো, আরবিসি আছে হইলো, আরবিসি আর প্ল্যাটিলেটের মধ্যে একটা তুলনা করি, হ্যাঁ, আরবিসি আছে হইলো কত জানো, আমাদের আরবিসি হইলো 55 লাখের মতো আছে, 55 লাখ, আর প্লাটিলেট আছে হইলো 4 লাখ। এখন ধরো ডেঙ্গু ভাইরাস ধরো 1 লাখ স্টেম সেল মারছে, 1 লাখ বা ধরো 2 লাখ স্টেম সেল মারছে। এখন স্টেম সেল থেকে তো আরবিসি ডব্লিউবিসি 2 লাখ স্টেম সেল মারলে এখানে আরবিসি কইমা, ধরো 2 লাখ স্টেম সেল মারলে এখানে আরবিসি কইমা দাঁড়ায় কত, 53 লাখ। তাও তো ভাইয়া অনেক নাকি কম, কিন্তু এখানে 2 লাখ মারলে একে, হ্যাঁ এই লাইটটা দাও তো ভাইয়া, ওই লাইটটা দাও তো, আমি দিচ্ছি, তুমি যাও দেখো, বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে দেখো প্লাটিলেট কি, তাহলে আরবিসি কমলে তোমার গায়ে লাগে না, কিন্তু প্লাটিলেট কমলে, বুঝতে পারছো, এখান থেকেও 2 লাখ, এখান থেকেও 2 লাখ স্টেম সেল মারছে, এখান থেকেও মারছে, কিন্তু এটার ইফেক্ট দেখো 50% কমে গেছে, এটার ইফেক্ট দেখো কোনো ইফেক্ট নাই। ডব্লিউবিসিও কিন্তু অনেক কমা যায়, কথা বুঝতে পারছো। তো দেখো তোমার থ্রম্বোসাইট মানে কি ভাইয়া,
প্লাটিলেট বা অনুচক্রিকা প্রোডাকশন কি কমবে, লিউকোসাইট প্রোডাকশনও কি কমবে। বলো থ্রোম্বোসাইট প্রোডাকশন কমলে কি হবে বলো? অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধা। তাহলে ভাইয়া রক্ত জমাট যদি না বাঁধে তোমার বডি থেকে কি হইব? ব্লিডিং হইব, ব্লিডিং। আমাদের কিন্তু প্রতিনিয়ত ধরো আমরা এই যে গাম এভাবে দাঁত ব্রাশ করার সময় কি মাঝে মাঝে রক্তক্ষরণ হয় না? দাঁত ব্রাশ করার সময় অথবা ধরো আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু ছোট ছোট কি হয় জানো? রক্তক্ষরণ হয়, কিন্তু তুমি এটা টের পাও না। কারণ কি জানো? ওইটা বাইর হওয়ার আগেই কি প্লাটিলেটারে কি করে দেয় বন্ধ, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, বুঝতে পারছো? ব্লাড ভেসেল ছিঁড়া যায়। কারণ কি ধরো আমি তোমার এটা থাপড় মারলাম, এতেও দেখো ধরো ব্লাড ভেসেল কয়েকটা কি ছিঁড়া আবার কি ঠিক হয়ে যায়, কারণ কি প্লাটিলেট আছে। কথা বুঝতে পারছো? তো প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র রক্তক্ষরণ হয়। কিন্তু যদি ভাইয়া তোমার প্লাটিলেট দেহে কম থাকে তখন কি রক্ত জমাটটা বাঁধবে? রক্ত জমাট বাঁধনা না হলে এই যে ছোট ছোট যে রক্তক্ষরণগুলো এগুলো সারা বডিতে কি তবে ওটা র্যাশ হিসেবে আসবে। র্যাশ মানে বুঝো এই যে লাল লাল কি তাহলে ভাই থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি জানো? যে কোনো জিনিসের লাস্টে পেনিয়া মানে কি জানো? কম। পেনিয়া মানে কি ভাইয়া? যেমন তাহলে লিউকোসাইটের কম রে কি বলে? লিউকোপেনিয়া, লিউকোসাইটোপেনিয়া। আর থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি? কম। তাহলে দেখো নো ক্লটিং হবে এবং রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণের কারণে দেখো কি হবে, আমি দেখাই, এই যে র্যাশ হবে। দেখো এই যে রক্তক্ষরণের কারণে দেখো আগে আগে কি হইতো? আগে হইলো এই যে থ্রোম্বোসাইটগুলো, এই যে থ্রোম্বোসাইটগুলো দেখতেছো, এগুলো যায় কি এই রক্তক্ষরণের ইটা কি করে দিত? বন্ধ করে দিত। কিন্তু এখন তো ভাই আরবিসি বাইরে যাইতেছে। আরবিসি বাইরে শরীরে কি এই যে ছোট 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 রক্তক্ষরণ হবে। কেন রক্তক্ষরণ হবে বুঝতে পারছো? কারণ আমাদের প্রতিনিয়ত এই দেহে ছোট ছোট রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা এটা টের পাই না। কেন? কারণ রক্তক্ষরণ হওয়ার সাথে সাথেই প্লাটিলেট বা অনুচক্রিকা ওটা কি করে দেয়? বন্ধ করে দেয়। কিন্তু প্লাটিলেট বা অনুচক্রিকা যখন সংখ্যায় কম থাকবে তখন ওই ছোট ছোট রক্তক্ষরণ বন্ধ করার মতো কেউ থাকবে না, এবং এইভাবে কি হবে? ছোট ছোট রক্তক্ষরণ হবে, যেটারে কি বলি আমরা? র্যাশ। কেমনে র্যাশ হবে বুঝতে পারছো? তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে র্যাশ হলো আর লিউকোসাইটের কারণে র্যাশ হলো। ওকে ঠিক আছে, লিউকোসাইটের কারণে। আচ্ছা তাহলে দেহে এই যে ছোট ছোট রক্তক্ষরণের কি বলে জানো? মাইনিউট ক্লট। মাইনিউট ক্লট মানে কি? ক্ষুদ্র রক্ত জমাট। কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন। আচ্ছা নর্মালি এটা রক্ত জমাট বাঁধায়, কিন্তু যেহেতু তোমার এটি প্লাটিলেট থাকে না তাই কি বডি থেকে বের হয়। আচ্ছা এছাড়া ভাইয়া তোমার বলো তো ওই জায়গাগুলা, হ্যাঁ ওই সাইডে একটু ধরো তো প্রিন্স, হ্যাঁ ওই সাইড দিয়ে ধরা, হ্যাঁ এটা মানে আলগায় লাগানোর ট্রাই করো। হ্যাঁ 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 আচ্ছা থাক প্লিজ, থাক ওটা থাক, তুমি আসো, চলে আসো, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই প্লিজ, প্যারা নাই প্লিজ চলে আসো আসো। আচ্ছা এখন আসো। তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া বুঝতে পারছো? আচ্ছা এছাড়া ভাই আমাদের বডির কোন কোন জায়গাগুলো বেশি রক্তক্ষরণ হয় বলো তো? দাঁত ব্রাশ করার সময় কি মাড়ি থেকে কি তার মানে কি মাড়িটা কি অনেক বেশি সফট, তো বডির সফট সফট জায়গা থেকে কি বের হয়ে যায়? রক্তটা বের হওয়া শুরু করে, ক্ষরণ আসে। যেমন আমাদের নাক আছে না, নাকের মধ্যে কিন্তু সফট জায়গা আছে, সো নাক থেকে রক্ত বের হবে, এবং মুখ থেকে, এবং কি নাক মুখ দাঁতের মাড়ি থেকে ত্বকের নিচে রক্ত। যখন নাকি রক্তক্ষরণ হয় তখন তুমি ওইটারে আর ডেঙ্গু ফিভার বলবা না, তখন তুমি ওটারে কি বলবা? হেমোরেজিক। হেমোরেজিক মানে কি ভাই? রক্তক্ষরণ হওয়া শুরু করছে। ধরো নর্মালি ডেঙ্গু জ্বর হয়েছে, তখন তুমি ওটা ডেঙ্গু ফিভার বলবা। ডেঙ্গু ফিভার 3 প্রকারের আছে, এটা পড়াচ্ছি, ঠিক আছে? দাঁড়াও এগুলো পড়াবো, সমস্যা নাই। আচ্ছা আরেকটা জিনিস বলো তো ভাইয়া, এই যে ভাইয়া তোমার একটা জিনিস চিন্তা করো, এই যে ডেঙ্গু সারা বডিতে কি এই সেল ড্যামেজ করে না? সারা বডিতে সেল ড্যামেজ হলে সারা বডিতে কেমিক্যাল ছড়ায় যায় না? কেমিক্যাল ছড়ায় গেলে সারা বডির ব্লাড ভেসেলগুলো কি হয়? ডায়ালেশন হয়। ভেসো ডায়ালেশন হলে এই রক্তের যে ফ্লুইডগুলো আছে, রক্তের ফ্লুইডগুলো কি স্কিন বা অর্গানের মধ্যে কি বাইরে যায় না? বুঝতে পারছো? সারা বডির ব্লাড ভেসেলগুলো ভেসো ডায়ালেশন হলে এই যে ছোটো ছোটো গ্যাপ তৈরি হলে ফ্লুইডগুলো তো কি হয়ে যাব? রক্তনালী থেকে কি বের হয়ে টিস্যু স্পেসে জমা হবে। টিস্যু স্পেস মানে ধরো স্কিন অথবা লিভার, মানে যেই জায়গায় রক্ত সাপ্লাই আছে ওই জায়গার ফ্লুইড, হ্যাঁ ও যেই জায়গায় রক্ত সাপ্লাই আছে ওইখানকার ভেসোডাইলেশন হলে ফ্লুইডগুলো বেরোয় বেরোয় আস্তে আস্তে কি বিভিন্ন অর্গানে জমা হইতে থাকবে। কথা বুঝতে পারছো? এখন আমার তুমি একটু বলো, রক্তে যদি ফ্লুইডের পরিমাণ করে তাহলে ব্লাড প্রেশার কি কমবে না বাড়বে? রক্তে ফ্লুইডের পরিমাণ যদি কমে, রক্তের ফ্লুইড মানে তরলের পরিমাণ যদি কমে তাহলে ব্লাড প্রেশার কমবে। গুড। এটা কেমনে যদি না বুঝে থাকো আমি জাস্ট একটু বুঝাই দিই। ধরো এটা একটা পাইপ, এটা আরেকটা পাইপ, দুইটা পাইপ সেম ডায়ামিটার, সেম কি? হ্যাঁ সেম ডায়ামিটার, রাইট? 1 লিটার আমি রক্ত দিছি আর এটা কি দিছি? 5 লিটার দিছি। তার মানে কি ফ্লুইড কোথায় প্রেশার বেশি পড়বে? 5 লিটার টাইপ। কারণ কি? এখানে ফ্লুইডের পরিমাণ বেশি, তাই এই সাইডে কি প্রেশার
বেশি পড়বে। কথা বুঝতে পারছো? তাহলে বুঝো ফ্লুইডের পরিমাণ, ফ্লুইড যদি এই জায়গায় বাইরে হয়ে যায় তাহলে রক্তনালীর মধ্যে ফ্লুইডের পরিমাণ কী হয়ে গেল? কম হয়ে গেল। রক্তনালীর মধ্যে ফ্লুইডের পরিমাণ কম হয়ে গেলে বিপি কী হয়ে যাবে? কম হয়ে যাবে। বিপি যদি কম হয়ে যায় তখন ওটাকে কী বলবা? শক বলবা। কি বলবা ভাইয়া? শক। শক মানে কি জানো? শক মানে কিন্তু ওই যে ইলেকট্রিক শক, ওইটা খাও না। মেডিকেল সায়েন্সের শক বলতে বোঝায় ব্লাড প্রেশার কি এক্সট্রিমলি লো হয়ে যাওয়া এবং বিভিন্ন টিস্যুতে ব্লাড সাপ্লাই কমে যাওয়া। প্রেশার যদি কম থাকে কি সাপ্লাই কি বেশি থাকবে? প্রেশার যদি বেশি থাকে তাহলে রক্তের গতি বাড়বে এবং সাপ্লাই ঠিক থাকবে। বুঝতে পারছো? তাহলে এটার কি বলে ভাইয়া? শক। তাহলে ডেঙ্গু শক কখন হবে ভাইয়া বলো তো? যখন ফ্লুইড অতিরিক্ত বের হয়ে যাবে এবং রোগী অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে। কেন অজ্ঞান হবে ভাইয়া? ব্লাড প্রেশার কমার কারণে সবার আগে ক্ষতিগ্রস্ত হয় ব্রেন। লিভারেও তো তোমার কম, লিভারেও বেশি রক্ত সাপ্লাই আছে, তারপরে কিডনিতেও, কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হইলে না ওইটার ইফেক্ট তুমি ইমিডিয়েটলি বুঝতে পারবা না। কিডনি ক্ষতিগ্রস্ত হলে তোমার হয়তো বা প্রস্রাব 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টা বন্ধ থাকলো, কিন্তু ব্রেইনে গেলে কি ইমিডিয়েটলি ওটা কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো তো ভাইয়া? তাহলে ব্রেইনে যদি রক্ত সরবরাহ কমা যায়, কেন রক্ত সরবরাহ? কারণ কি ফ্লুইড বাইরে গিয়া বিপি কি কমা যাব, তখন সে হলো লেথার্জিক হয়ে যাবে। লেথার্জিক মানে কি ভাইয়া? অচেতন। বুঝতে পারছো? অচেতন হয়ে যাবে। তাহলে ভাইয়া ডেঙ্গু ফিভার কয় ধরনের? আমার একটু বলো। 3 ধরনের ভাইয়া, ঠিক আছে? 1 নাম্বার হলো ভাইয়া শুধু জ্বর হইছে, প্লাটিলেট অত বেশি কমে নাই। প্লাটিলেট কমছে কিন্তু কি অত বেশি কমে নাই, শুধু জ্বর আসছে আর কি সারা শরীর ব্যথা, এইসব হেডেক। হেডেক মানে কি ভাইয়া? ওই যে মাথা ব্যথা। আমি বলছি না সারা শরীরে ব্যথা হইব, সবচেয়ে বেশি ব্যথা হইব কি? লিভার, পেটে। প্রথমে পেটে ব্যথা, পরে কি মাথা ব্যথা। তাহলে দেখো রেট্রো অরবিটাল পেইন, বডি পেইন, লো ব্যাক পেইন। আচ্ছা একটা কথা আমি তোমারে বলি, শোনো, বোনসেও তো ডেঙ্গু হইলেও এফেক্ট করবে, তাই না? ওখানেও তোমার চালাবে। এখন আমার তুমি বলো তো কোথায় সবচেয়ে বেশি ব্যথা হয়? কোমরে। দেখবা ডেঙ্গু হইলে কোথায় বেশি ব্যথা হয়? কোমরে। হাড় ভাঙা জ্বর বা কোমর ভাঙা জ্বর বলে। দেখো কোমরে কেন বেশি ব্যথা হয়? কারণ তুমি যখন দাঁড়াও তোমার বডির ওয়েট বিয়ারটা সবচেয়ে বেশি কে করে বলো তো? তোমার বডির ফুল আপার বডির ওয়েট কিন্তু গিয়া কোমরের মধ্যে পড়ে। কথা বুঝতে পারছো? কোমর হইলো ফুল আপার বডির ওয়েটটারে কি বহন করে, এর লেগে ওটার মধ্যে পড়লে ওটা কি ব্যথা বেশি করবে। কথা বুঝতে পারছো? তাহলে লো ব্যাক পেইন, কোমর ব্যথা, জয়েন্ট পেইন। আচ্ছা ভাইয়া দেখো তাহলে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার মানে জাস্ট এইগুলো থাকবে। যদি র্যাশ উঠে তাহলে ওটার সাথে সাথে কি বলবা? হেমোরেজিক। মানে কি? রক্তক্ষরণ হইতেছে। নাক মুখ দিয়ে বাইরে এলে ওইটাও হেমোরেজিক। আচ্ছা নাক মুখ দিয়ে রক্ত বাইরেছে, র্যাশ উঠছে, ওয়েট ভাই রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ, নাক মুখ দিয়ে রক্ত বাইরেছে, র্যাশ উঠছে। কথা বুঝতে পারছো? এখন দেখলা হঠাৎ করে দেখলা ওর জিব্বা, দেখলা জিব্বা হইলো পুরো ড্রাই, শুকনা। জিব্বা ড্রাই শুকনা, চোখ বইসা গেছে এবং ও অজ্ঞান হয়ে গেছে। তার মানে কি ও কিসে চলে গেছে? শকে চলে গেছে। পালস এমনি দেখতেছো, পালস কি পাওয়া যায় না, মানে পালস পাওয়া যায় না মানে কি প্রেশার একদমই কি নাই। কথা বুঝতে পারছো? ওইটারে তেলে বলে কি? ডেঙ্গু শক সিনড্রোম। এই বুঝতে পারছো নাকি বলো তো? বুঝতে পারছো? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো ভাইয়া। ধরো রক্তের মধ্যে, এটা রক্তনালী, ঠিক আছে? এখন রক্তনালী থেকে ধরো পানি বাইরে হয়ে গেছে, পানি বাইরে হয়ে গেছে, হ্যাঁ? তাহলে রক্তনালী থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে এইখানে যে রক্ত আছে এইটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বাড়বে না কমবে বলো? পানি বাইরে হয়ে গেলে কি রক্তের কনসেন্ট্রেশন বাড়বে, তাই না? তুমি ধরো একটা বোতলে যদি পানি বেশি নাও, ধরো একটা চিনির শরবতে পানি বেশি নিলে ওটার ঘনমাত্রা কি হয়? লাইট হয় না, কমে। আর যদি পানি কম নাও তাহলে ওটার ঘনমাত্রা কি বাড়ে। বুঝতে পারছো? তাহলে রক্ত থেকে ফ্লুইড বাইরে গেলে ঘনমাত্রা কি হবে? রক্তের ঘনমাত্রা বাড়বে। কথা বুঝতে পারছো? রক্তের ঘনমাত্রা বাড়ারে বলে কি জানো? হিমো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে বুঝছো তো? কনসেন্ট্রেশন মানে কি? ঘনমাত্রা। এনে ঘনমাত্রা বাড়তেছে। আর হিমো মানে কি? রক্ত। হিমো মানে কি? রক্ত। হিমোরেজ মানে রক্ত। তাহলে ভাইয়া হিমো কনসেন্ট্রেশন কোথায় দেখা দেয়? শকে বেশি দেখা দিবে, কারণ শকে কি ফ্লুইড বাইরে গিয়ে প্রেশার লো হয়ে যাবো। আর তুমি কেমনে বুঝবা যে এটা ডেঙ্গু শক? ওর হলো এগুলা পালস থাকবো না, হ্যাঁ, পড়ে যাবো, ঠিক আছে, অজ্ঞান হয়ে যাবো, চোখ বইসা যাবো, মানে শরীরে পানি কম। বুঝতে পারছো? তাহলে ভাইয়া দেখো এটা হলো হিমো, কোথায় হিমো কনসেন্ট্রেশন দেখা দেয় ভাইয়া? ডেঙ্গু শক সিনড্রোম। কারণ ফ্লুইড বাইরে গেলে ভিতরে রক্তের ঘনমাত্রা কি হয়ে যায়? বাইরে যায়। আর হেমোরেজিক। তাহলে বুঝতে পারছো ডেঙ্গু ফিভারের ক্লাসিফিকেশন? র্যাশ বের হইলে তুমি বলবা। আচ্ছা রোগ নির্ণয় কেমনে করবা? প্রথম 3 দিন পর্যন্ত ভাইয়া NS1 একটা অ্যান্টিজেন পরীক্ষা দেয় না, সেরোলজিক্যাল টেস্ট। এটা NS1 হইলো ভাইয়া ডেঙ্গুর একটা ক্যাপসিডের প্রোটিন। কথা বুঝতে পারছো? এটা একটা নন স্ট্রাকচারাল প্রোটিন। যাই হোক NS1 মনে রাখবে, এটা ডেঙ্গুর একটা প্রোটিন, ঠিক আছে?
এই NS1টা 3 দিন পর্যন্ত কি থাকে, পজিটিভ থাকে, পরে আর পজিটিভ থাকে না। আচ্ছা তারপরে ভাইয়া দেখো তুমি এই যে হ্যাঁ যাই হোক NS1 ক্ষরণ করে, হ্যাঁ আচ্ছা ফাইনালি ডেঙ্গুর বিরুদ্ধে ভাই অ্যান্টিবডি তৈরি হয় না? তো দুই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডির ক্লাসিফিকেশনে তোমরা পড়বা, IgG, IgM, IgA, এগুলোর নাম শুনছো? মায়ের বুকের দুধে লালা রসে কি থাকে, IgA থাকে, নাম শুনছো? লালা রসে কি থাকে, IgA থাকে, পড়ছিলা ডাইজেশনে? পড়ছিলা? মায়ের বুকের দুধে কি থাকে, IgA, এগুলো সব হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডির অনেক কি আছে, প্রকারভেদ আছে, বুঝতে পারছো? যেমন IgG, IgM, IgA এরকম, বুঝতে পারছো? তো নর্মালি ডেঙ্গুর বিরুদ্ধে দুইটা অ্যান্টিবডি তৈরি হয়, একটা কি IgG আর একটা IgM, বুঝতে পারছো? তো তুমি এই দুইটা অ্যান্টিবডির উপস্থিতি যদি দেখো তার মানে তুমি বুঝবা কি ডেঙ্গু আমার অ্যাটাক করছে নাকি করে নাই। যদি অ্যান্টিবডি তৈরি হয় তার মানে অ্যাটাক করছে, আর যদি না তৈরি হয় তার মানে অ্যাটাক কি করে না। আচ্ছা কোনটা রিসেন্ট ইনফেকশন কোনটা প্রিভিয়াস ইনফেকশন এটা তুমি পরে মিলাইতে পারবা, আপাতত মুখস্থ করো। পরে কখন মিলাইতে পারবা জানো? মানবদেহের প্রতিরক্ষা একটা চ্যাপ্টার পড়বা না, তখন মিলাইতে পারবা, ঠিক আছে? যাই হোক আপাতত মুখস্থ করো, আর কিছু জানবো না। সিবিসিতে কি পাইবা? প্লাটিলেট কাউন্ট কি পাইবা? কম পাইবা। কারণ কেন প্লাটিলেট কাউন্ট কম পাওয়া যায় সানি বলো? স্টেম সেল মাইরা ফেলায়, তাই না? ওই যে ডব্লিউবিসির গোষ্ঠী মারতে মারতে ডব্লিউবিসি কই থেকে উৎপাদন হয় ওইদিকে যায়। ডব্লিউবিসি কই থেকে উৎপাদন হয়? অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে সব রক্তকণিকায় উৎপাদন হয়, ঠিক আছে? তো ওই স্টেম সেলগুলোরে মারলে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট সবই কমে, কিন্তু আরবিসির পরিমাণ কি অনেক বেশি থাকে, তাই ওইটার কমটা এত অনুভব করা যায় না, কিন্তু প্লাটিলেট আর ডব্লিউবিসির কমটা অনুভব করা যায়। তখন কি হবে তাহলে লো প্লাটিলেট আর ডব্লিউবিসি কাউন্টও কমে, তাহলে ডেঙ্গুর দিকে ইন্ডিকেট করে, বুঝতে পারছো? এটার প্রতিকার কি? যেহেতু রক্ত জমাট না হয় তাই পেশেন্টকে কি দেওয়া যাবে না। আচ্ছা প্রতিকার হলো প্রথমে কোন ওষুধ দিবা আর কোন ওষুধ দিবা না। জ্বরের জন্য কি দিবা, অ্যাসপিরিন না প্যারাসিটামল? অ্যান্সার হলো প্যারাসিটামল। অ্যাসপিরিন দেওয়া যায় না ডেঙ্গুর কোনো। অ্যাসপিরিন হলো ইকোস্প্রিন, নাম শুনছো? আচ্ছা অ্যাসপিরিন হলো একটা ওষুধ, এটা হলো তোমার রক্ত জমাট বাঁধতে দেয় না, বুঝতে পারছো? এটা হার্ট অ্যাটাকের সময় দেয়, এবং এটা আবার ঠিক জ্বরটারও কমায়, কথা বুঝতে পারছো? এটা জ্বরও কমায়, কথা বুঝতে পারছো? তো বিষয়টা হলো ডেঙ্গু হইলে এখন তুমি কোনটা দিবা? দেখো অ্যাসপিরিনও জ্বর কমায়, আবার কি প্যারাসিটামলও জ্বর কমায়, কিন্তু তুমি দিবা কোনটা? প্যারাসিটামল। কেন? অ্যাসপিরিন আবার রক্ত জমাট বাঁধতে দেয় না। তোমার তো বডিতে এমনি রক্ত জমাট কি বাঁধতেছে না, তো তুমি আরও দিলে কি আরও খারাপ হয়ে যাবে না? তো ডেঙ্গুর পেশেন্টে অ্যাসপিরিন দিলে কি তোমার জেল হইতে পারে, কথা বুঝতে পারছো? যাই হোক এখন আসো, তাহলে অ্যাসপিরিন হলো হার্ট অ্যাটাকের সময় দেয়, কারণ কি জানো? হার্ট অ্যাটাকে কি হয়, রক্ত জমাট পাইতে যায় না, এই রক্ত জমাট আরও ফার্দার যাতে না বাড়ে, তাই হার্ট অ্যাটাক কারো হয়েছে তোমাদের ফ্যামিলিতে? দেখবা একটা ওষুধ চাবায়া খাইতে বলে, চাবায়া গেছিলা দেখবা চাবায়া একটা ওষুধ খাইতে বলে, ওইটাই অ্যাসপিরিন, বুঝতে পারছো? আচ্ছা একদম সাথে সাথে দেখবা মুখের মধ্যে দিয়ে বলে চাবায়া খান, তিতা লাগে অনেক, বাট চাবায়া খাইতে হবে। কেন চাবায়া খাইতে বলে জানো? কেন? কারণ হলো তোমার ট্যাবলেট যদি খাও তাহলে তোমার যাইবো গিয়া পেটে যাইবো, তারপরে ভাঙবে, তারপরে অ্যাবজর্ব হবে। আর চাবায় খাইলে তুমি দেখবা জিব্বা উল্টাইলে দেখবা জিব্বার নিচে কিছু ব্লাড ভেসেল আছে, হ্যাঁ রক্তনালী আছে, গুলায় খাইলে তো ডাইরেক্ট চলে গেল। মানে তোমার কাজ হলো এই তোমার জিব্বার নিচে যে রক্তনালীগুলো আছে ওই দিক দিয়ে যেতে যায়, কথা বুঝতে পারছো? তুমি চাবাইতে যতক্ষণ থাকবা তত বেশি তোমার মুখের দিকে থাকবো, তত বেশি অ্যাবজর্ব হবো, কিন্তু আবার বেশি অ্যাবজর্ব হলে সমস্যা, তাই চাবায়া খায় আবার গিলাও খাইতে বলে, বুঝতে পারছো? মানে ব্যালেন্স ভাবে, যাতে কিছুটা ইফেক্ট এখন যায় আর কিছুটা ইফেক্ট কি পরে যায়, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই, এগুলো বাদ দাও। আচ্ছা ভাইয়া প্ল্যাটিলেট যদি কারো কইমা যায় তাহলে তারা কি দিতে পারবা? মানে আরেকজনের রক্ত থেকে নিয়ে কি প্ল্যাটিলেট দিতে পারবা, বুঝতে পারছো? শুধু কিন্তু রক্তের কিন্তু কম্পোনেন্ট আলাদাভাবে দেওয়া যায়, জানো? ধরো তুমি কোনো বন্ধুরে রক্ত দিবা বা কাউরে রক্ত দিবা, তুমি ধরো রক্ত দিলা ফুল, কিন্তু ওই রক্ত থেকে আমরা হইলো আরবিসি আলাদা করে দিতে পারি, ডব্লিউবিসি যার যেটা দরকার। যেমন ওর কি আরবিসি দরকার নাই, তো ওর কি দরকার? প্লাটিলেট দরকার, ওরে শুধু কি প্লাটিলেট দেওয়া যায়, ওই প্লাটিলেটগুলো আলাদা করে, কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তারপরে সুস্থ ব্যক্তির দেহে প্লাটিলেট, আচ্ছা যেহেতু ব্লাড ফ্লুইডের পরিমাণ কমা যায় তাই ব্লাড প্রেশার, এই ডেঙ্গুতে কি ব্লাড প্রেশার কি হয়ে যায়? কমা যায়। কেন কমা যায় ভাইয়া? কারণ কি রক্তে হ্যাঁ ফ্লুইডগুলা বাইরে চলে যায়। তো তোমার কাজ হলো রক্তে ফ্লুইডের পরিমাণ কি বাড়ানো। তো রক্তে ফ্লুইডের পরিমাণ কেমনে বাড়াবা? হাসপাতালে কখনো ভর্তি হইছো? হাসপাতালে ভর্তি হওয়ার পর এখান দিয়ে একটা ক্যানুলা করে, কোনো ক্যানুলা করছো? হ্যাঁ এই ক্যানুলা যে করে, এই ক্যানুলা হলো ডাইরেক্ট রক্তের মধ্যে করে, মানে সুইটা ডাইরেক্ট কি রক্তের মধ্যে, মানে রক্তনালীর মধ্যে দেয়। তো ওইন থেকে স্যালাইন দিলে তোমার ফ্লুইডটা ডাইরেক্ট কই ঢুকে? রক্তনালীর মধ্যে ঢুকে। তাহলে তোমার কাজ কি রক্তনালীর মধ্যে হলো ফ্লুইড বাড়ানো, তাহলে তুমি স্যালাইন দিবা, বুঝতে পারছো? এই তো
আর হলো প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াইতে বলবা, কেন এটা তোমরা জানো, তাই না? আচ্ছা ফাইন, এবার আসো জিকা ভাইরাস। জিকা হইলো ভাইরাসটা জিকা ফরেস্ট থেকে আসছে। কি জিকা ফরেস্ট, এটা কোন জায়গায় আসছে বলো তো? আফ্রিকার কোন জায়গায়? ওয়েস্ট আফ্রিকার কোন জায়গায়? উগান্ডা। কথা বুঝতে পারছো? এটা ভালো একটা দেশ তো, তাই বললাম এটা উগান্ডার মধ্যে আছে, বুঝছো? উগান্ডার জিকা ফরেস্টে জিকা ভাইরাস প্রথমে পাওয়া গেছিল। জিকা শব্দের অর্থ কি? জিকা ফরেস্টের নাম জিকা ফরেস্ট কেন হয়েছে জানো? জিকা শব্দের অর্থ ওভারগ্রোন। ওভারগ্রোন মানে কি জানো? বেশি জন্মাইছে। তুমি দেখো বনটা দেখো, অতিরিক্ত বেশি গাছপালা জন্মাইছে না, তাই এটার নাম জিকা। কিন্তু জিকা ভাইরাসের সাথে কিন্তু জিকা ফরেস্টের নামের কি আছে? মিল আছে। তো এখানে পাওয়া গেছে তাই এটার নাম জিকা ভাইরাস, কিন্তু জিকা শব্দের অর্থ কি? ওভারগ্রোন। ঠিক আছে? আচ্ছা, জিকা ভাইরাস কি ধরনের ভাইরাস? অ্যান্সার হলো ফ্ল্যাভি ভাইরাস। সকল ফ্ল্যাভি ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। কথা বুঝতে পারছো? আচ্ছা, জিকা কি করে ভাইয়া? মনে রাখবা এই যে ফ্ল্যাভি ভাইরাসগুলো সবগুলার মানে অ্যাটাক করার প্যাটার্ন একই রকম। তাহলে জিকাও হলো মাইল্ড ভাইরাল ইলনেস করে। মানে ডেঙ্গু এতটা অ্যাগ্রেসিভ, ডেঙ্গু কি অনেক অ্যাগ্রেসিভ না? ডেঙ্গু অ্যাগ্রেসিভ, অনেক তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি সেল ভাঙে দেখা, কেমিক্যাল বেশি তৈরি হয়, টেম্পারেচার বেশি বাড়ে। কিন্তু জিকা ওরম না, জিকা কি আস্তে আস্তে ভাঙে। তাহলে তোমার যে জ্বরটা আসবো এটা কি হাই গ্রেড ফিভার হবে না লো গ্রেড ফিভার হবে? লো গ্রেড ফিভার হবে। তাহলে এভাবে তুমি ডেঙ্গু আর জিকারে কি করতে পারলা? একটু আলাদা করতে পারলা। আচ্ছা, ডেঙ্গু হইলো রেট্রো অরবিটাল পেইন করে, অর্থাৎ চোখের পিছনে ব্যথা করে। আর জিকা কি করে জানো? আস্তে আস্তে চোখের সামনে চলে আইসা চোখের যে কনজাংটিভা না, চোখের কনজাংটিভাতে ইনফেকশন করে, যেটা কি বলে? কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস মানে চোখ ওঠা। চোখের সামনে একটা পাতলা লেয়ার আছে, ওটাকে বলে কনজাংটিভা। কথা বুঝতে পারছো? চোখের সামনে পাতলা লেয়ারটাকে কি বলে? কনজাংটিভা। তো ভাইয়া কনজাংটিভার মধ্যে ইনফেকশন হইলে ওটাকে বলে কনজাংটিভাইটিস। আর কি করলে ভাইয়া কনজাংটিভাইটিস হয় বলো তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছো? তাহলে এই গেল কনজাংটিভাইটিস। ঠিক আছে? তাহলে ভাইয়া জিকা ধরো ভাইরাস কাউরে অ্যাটাক করছে, ওর কিছুই হইব না, ওর একটু ভাইরাল ইলনেস হইব, তারপরে ঠিক হয়ে যাব। কিন্তু ধরো জিকা ভাইরাস একটা গর্ভবতী মারে কামড় দিছে, তখন ওই গর্ভবতী মার থেকে ভাইরাসটা কই যাইতে পারে? সন্তানে গিয়া সন্তানের মাথার ডেভেলপমেন্ট, ওই যে এনসেফালাইটিস কইরা মাথার ডেভেলপমেন্ট বন্ধ কইরা ছোট মাথা নিয়ে জন্মাইতে পারে। ওটা কি বলে? মাইক্রোসেফালি। কথা বুঝতে পারছেন? ছেলেদের ক্ষেত্রে মানে গ্রোন ছেলেদের ক্ষেত্রে, এখন শিশু বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই প্যারা আছে। তাহলে দেখো ওর হইলো, এটা হলো নর্মাল সাইজ, এটা হলো অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স বলে, বুঝতে পারছো? আর এটা হইলো কি মাইক্রোসেফালি নিয়ে জন্মাইছে, বুঝতে পারছো? আচ্ছা, চিকেনগুনিয়া ভাইরাস। চিকেনগুনিয়া, তাহলে জিকা ভাইরাস শেষ, এখন চিকেনগুনিয়া। চিকেনগুনিয়া ভাইরাস কোন ভাইরাস ভাইয়া? ফ্ল্যাভি ভাইরাস না, এটা কি? আলফা ভাইরাস বলছিলাম। আর হলো টোগা ভিরিডি গোত্রের। চিকেনগুনিয়া কারে দিয়া ছড়ায় ভাইয়া? ওই একই, এডিস মশা দিয়েছে। চিকেনগুনিয়ার অ্যাটাক করার প্যাটার্ন আর ডেঙ্গুর অ্যাটাক করার প্যাটার্নও একই, কিন্তু চিকেনগুনিয়ার যে জয়েন্ট পেইনটা এটা অসহ্য হয়। ডেঙ্গুর জয়েন্ট পেইনটাও কি নেওয়া যায়, আর চিকেনগুনিয়ার জয়েন্ট পেইন কি নেওয়া যায় না, বুঝতে পারছো? অতিরিক্ত বেশি জয়েন্ট পেইন হয় এবং সারা শরীরে কঠিন জয়েন্ট পেইন হয়। তার মানে চিকেনগুনিয়ার প্রথম লক্ষণ হইল কি? জয়েন্ট পেইন। মানে বিষয়টা হলো কি, এই সবগুলা মানে তোমার ডেঙ্গু আর চিকেনগুনিয়া এটারে না আলাদা করা যায় না টেস্ট ছাড়া। তবুও তুমি একটু গেস করতে পারো এটা হইতে পারে, পরে আবার টেস্ট করে দেখো না এটা নাও হইতে পারে, কিন্তু দুইটার একদম সিমটম একদম কি কাছাকাছি। কিন্তু যাই না রাখো, প্রচুর জয়েন্ট পেইন হয়, জয়েন্ট নাড়াইতে পারে না। তাহলে দেখো সিমটম দেখা কেমনে আলাদা করবা। ঠিক আছে? জিকা ভাইরাসের ফিভারটা কি হয় ভাই? হাই গ্রেড না লো গ্রেড? এটার মধ্যে ফিভার হাই, এটার মধ্যে ফিভার হাই গ্রেড। জয়েন্ট পেইন কোথায়? বা জিকা ভাইরাস তো মাইল্ড, লো গ্রেড মানে কি মাইল্ড, তাহলে জয়েন্ট পেইনও কি হবে? জয়েন্ট পেইনটা কীরকম হবে? জয়েন্ট পেইন হলো মাইল্ড। মাইল্ড মানে বুঝতে পারছো? হালকা। চিকেনগুনিয়ার জয়েন্ট পেইনটা কেমন হবে ভাই বলো তো? সবচেয়ে বেশি সিভিয়ার। আর এটার জয়েন্ট পেইন হবে কি? মিড মডারেট, বুঝতে পারছো? ঠিক আছে, যাই হোক। এরপরে আরেকটা কি আছে, দাঁড়াও দেখি আরেকটা কি আছে। কনজাংটিভাইটিস জিকা ভাইরাসে থাকে, আর এই দুইটাই কি থাকে না, বুঝতে পারছো? তো এইভাবে তুমি কি করতে পারো? আলাদা করতে পারো। যে আলটিমেটলি কী করা লাগে? টেস্ট করা লাগে। কারণ রোগীরা বিভিন্নভাবে আসে, আইসা তোমার বলতে পারে কি, ধরো হালকা জয়েন্ট পেইনও বলতে পারে ভাই মাথা ভাঙিয়া গেছে, ঠিক আছে? আর যারা হইলো কেউ একটু শাই থাকে তারা বলবো না আরে আরে মানে শাই বা ধরো একটু ম্যাসকুলিন, হ্যাঁ আরে ভাই আমার কিছু হয় নাই, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হলো। তো এগুলা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আসো মিক্সো ভাইরাস। মিক্সো শব্দের অর্থ হইলো ভাইয়া মিউকাস।
মিক্সো শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? মিউকাস মানে বুঝো? এই যে আমাদের সর্দি না, সর্দি হলো মিউকাস। সর্দি হলো একটা ঘন মিউকাস। নর্মালি আমাদের মিউকাস এত ঘন থাকে না, কিন্তু সর্দি হলে নাকে ভাইরাস ইনফেকশন করলে নাকে ইরিটেট করে, তখন মিউকাস বেশি ক্ষরণ করে। তো সর্দি কি মিউকাস? মিউকাস কই থাকে ভাইয়া বলো তো? শ্বসনতন্ত্রে থাকে। নাক দিয়ে কি শ্বসনতন্ত্র না? শ্বসনতন্ত্রে থাকে। তাহলে মিউকাস হলো শ্বসনতন্ত্র। মিক্সো ভাইরাস কই অ্যাটাক করবো? শ্বসনতন্ত্রে। তাহলে মিক্সো ভাইরাস হলো যারা নাকি শ্বসনতন্ত্রে অ্যাটাক করে। মিক্সো ভাইরাস দুই প্রকার, একটা কি অর্থোমিক্সো আর একটা কি প্যারামিক্সো। কারা কারা অর্থোমিক্সো? শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো অর্থোমিক্সো, আর এখানে ভাইয়া নিপা ভাইরাস, মিজলস আর কি মামস হলো প্যারামিক্সো। কথা বুঝতে পারছো? এর মধ্যে ভাইয়া নিপা ভাইরাস কি রোগ করে? সার্স করে না? সিভিয়ার অ্যাকিউট বলছিলাম না, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম সার্স। আর কোন ভাইরাস সার্স রোগ করে? সার্স করোনা ভাইরাস 1 সার্স রোগ করে, তাই না? আচ্ছা, মিজলস কি রোগ করে ভাইয়া? হাম। হাম করে, হাম। হাম তো চিনোই, র্যাশ ট্যাশ হয়, ডায়রিয়া হয়। কথা বুঝতে পারছো? মামস কি করে ভাইয়া বলো তো? মামস হলো, হ্যাঁ গলা না, এই যে প্যারোটিড গ্রন্থি ফুলাই দেয়, তাই না? প্যারোটিড গ্রন্থি ফুলাই দেয় না? মামস হলে কি এনে ফুলে? প্যারোটিড লালা গ্রন্থি আছে না এখানে একটা, প্যারোটিড গ্রন্থি ফুলাই দেয়, ওই তো। এটাতে তাহলে কি বলবা? প্যারোটিডাইটিস। প্যারোটিডাইটিস বলবা নাকি? যাই হোক, তাহলে এখন আসো, এটা গেল, এটা এখানেই শেষ। এখন আসো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তোমার বইয়ে দুইটা আলোচনা করছে। একটা বলছে বার্ড ফ্লু, একটা বলছে সোয়াইন ফ্লু। বার্ড ফ্লুর আরেকটা নাম হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান কেন বলছে? ইয়েস, গুড। এই এভিয়ান শব্দটা এইচ থেকে আসছে, বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? আস্তে আস্তে তোমরা কিন্তু বুঝতে পারতেছো, মানে একটু হইলেও ভাঙতে পারতেছো। আগে হইলে এটা কী করে, এটাও মুখস্থ করতে হইতো তোমার, মানে তোমরা এটা করতা, সবাই এটাই করে, বুঝছো? তো বিষয় দেখো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সোয়াইন ফ্লু মানে কি? সোয়াইন মানে কি? শুয়োর, তাই না? আচ্ছা, তাহলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে দেখো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে লেখছে যে H5N1, আর এই সোয়াইন ফ্লুর মধ্যে H5N1ও থাকে, আবার H1N1ও থাকে। এখন H কি আর N কি? H শব্দের অর্থ হলো হিমাগ্লুটিনিন, আর N শব্দের অর্থ হলো নিউরামিনিডেস। এগুলা কি ভাই? এগুলা নাথিং বাট স্পাইক প্রোটিন। কি প্রোটিন? স্পাইক প্রোটিন মানে বুঝছো, এই যে ভাইরাসের উপরে যেটা থাকে। এখন ভাইয়া এই স্পাইক প্রোটিন কি ভাইয়া একটু মানে ডিফারেন্ট হইতে পারে না? তো হিমাগ্লুটিনিনের অনেক প্রকার আছে, যেমন H1, H2, H3, H4। এর মধ্যে বার্ড ফ্লু যে করে তার মধ্যে কোন প্রকারটা থাকে? H5। আর সোয়াইন ফ্লু যে করে তার মধ্যে H5ও থাকে, আবার H1ও থাকে। আবার নিউরামিনিডেসও কি স্পাইক প্রোটিন, এটার অনেক প্রকার ভেদ আছে, N1, N2, N3। তার মধ্যে ব্লাড ফ্লু যেটা করে এটার মধ্যে N1 থাকে, আর এই দুইটার মধ্যে কি থাকে? N1ই থাকে। এখন এই স্পাইক প্রোটিনগুলো দেখো কেমন, এই যে এইটা হলো স্পাইক প্রোটিনগুলো। দেখো এখানে এই যে লালটা হইলো হিমাগ্লুটিনিন। লালটা হইলো কি ভাইয়া? এই যে লালটা হইলো হিমাগ্লুটিনিন, ঠিক আছে? যে কই আছে, এই যে দেখছো, লালটা হইলো হিমাগ্লুটিন। আর নীলটা হইলো কি ভাইয়া? নিউরামিনিডেস। এগুলো কি ভাইয়া? স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনের কাজ কি ভাইয়া? রিসেপ্টরের সাথে লাইগা এন্ট্রিতে হেল্প করা। তো ওরা এটাই করে, এন্ট্রি আর এক্সিটে হেল্প করে। কথা বুঝতে পারছো? আর কিছু জানার দরকার নাই। তো এগুলা হলো বার্ড ফ্লু। আচ্ছা, এটা টাইপস অনুযায়ী আলাদা হয়, বুঝতে পারছো? যে শুকরে যে অ্যাটাক করে তার মানে সারফেস স্পাইকের মধ্যে তোমার H5 থাকে, আর কি N1 অথবা H1N1 থাকে। কথা বুঝতে পারছো? মানে হিমাগ্লুটিনের অনেক প্রকার ভেদ আছে, তার মধ্যে এইটা থাকে সোয়াইন ফ্লুতে, আর এটা থাকে কি বার্ড ফ্লুতে। তেমন নিউরামিনিডেসের অনেক প্রকার ভেদ আছে, বুঝতে পারছো তো নাকি? যে এইগুলো স্পাইক প্রোটিনেরও অনেক ডিফারেন্ট টাইপ আছে। হিমাগ্লুটিনিন ক্যান বলছে আর নিউরামিনিডেস ক্যান বলছে ভাইয়া। এই স্পাইক প্রোটিনগুলোর ধরো তুমি আলাদা করলা, এই স্পাইক প্রোটিনগুলোরে কি করলা? আলাদা কইরা তুমি একটা পাত্রে রক্ত নিলা, রক্তে নিয়ে এই প্রোটিনগুলা প্রয়োগ করলা, দেখবা যে রক্ত জমাট বাইদা গেছে, বুঝতে পারছো? তো রক্তে অ্যাগ্লুটিনেশন মানে কি? অ্যাগ্লুটিনেশন জমাট বাঁধা, অ্যাগ্লুটিনেশন মানে জমাট বাঁধা। হিমাগ্লুটিনিন মানে কি? রক্তরে যে জমাট বাঁধায়। তো এই প্রোটিনগুলো রক্তরে জমাট বাঁধাইতে পারে, তাই এগুলোর নাম দিচ্ছে কি আলাদা হইলে, আলাদা ভাইরাস থেকে আলাদা হইলে এমনি এরা রিসেপ্টরে বসে। কথা বুঝতে পারছো? আর নিউরামিনিডেস হইলো নিউরামিক অ্যাসিডরে বিগলিত করে। যাই হোক, এটা তোমার বোঝা লাগবে না, যাই ধরে রাখো যে কি স্পাইক প্রোটিন, দুটা মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, এটা ঢুকে এই যে স্পাইক প্রোটিনগুলো কীভাবে ঢুকে দেখছোই তো। এই যে ধরো এটা হলো তোমার রিসেপ্টর, নিউরামিক অ্যাসিড রিসেপ্টর লাগবে না, এগুলো লাগবে না। ধরো এটা ঢুকে রিসেপ্টরে ঢুকে, এগুলো হলো এন্ট্রি করতে, কি এন্ট্রি আর এক্সিট করতে হেল্প করে। কথা বুঝতে পারছো? যাই হোক, এগুলোর আর বেশি লাগবে না, ঠিক আছে? ওকে, এবার আসো ভাই, কার্সিনোজেনিক ভাইরাস। কার্সিনোজেনিক ভাইরাস মানে কি ভাই বলো তো? হোয়াট ইজ কার্সিনোজেনিক ভাইরাস?
কার্সিনোজেনিক ভাইরাস মানে হলো, বলো, ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস। সব ভাইরাস কি ক্যান্সার সৃষ্টি করে? না। যেসব ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে ওদের কি বলে? কার্সিনোজেনিক ভাইরাস। যেমন তুমি বলো, জানো কোনো ভাইরাস যেটা ক্যান্সার সৃষ্টি করে? গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেখো, এক নাম্বার হলো কি, লিভার ক্যান্সার করে কে ভাইয়া? হেপাটাইটিস বি। এ থেকে ই পর্যন্ত আছে, কিন্তু শুধু বি আর সি কি লিভার ক্যান্সার করে। হারপিসের নাম শুনছো? হারপিস একটা ক্যান্সার করে, যেটার নাম হলো ক্যাপোসি। তোমরা একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিসের সাথে ওমা থাকা মানে ওইটা ক্যান্সার। ওমা থাকা মানে, কোনো জিনিসের শেষে ওমা থাকা মানে কি ওটা ক্যান্সার। যেমন আমি যদি বলি লিম্ফোমা, ওটা কি হবে? ওমা হয়েছে। লিম্ফোমা মানে কি ক্যান্সার। তাহলে ক্যাপোসি সার্কোমাও কি একটা ক্যান্সার। কথা বুঝতে পারছো? এটা হলো একটা স্কিন ক্যান্সার। এটা কি ভাইয়া? স্কিন ক্যান্সার। বলো, ক্যাপোসি সার্কোমা কি সবার হবে? না। ক্যাপোসি সার্কোমা কার হবে জানো? যার এইডস আছে। যার এইডস আছে তার ইমিউনিটি দুর্বল, এবং সে হারপিস দিয়েও কি হয়? অ্যাটাক হয়। হারপিস দিয়ে অ্যাটাক হয়ে তার হইলো কি হয়? স্কিন ক্যান্সার হয়। কিন্তু এইচআইভি কি কার্সিনোজেনিক ভাইরাস? এইচআইভি কি ক্যান্সার তৈরি করে না। এইচআইভি জাস্ট ইমিউনিটি লো করে দেয়। ইমিউনিটি লো মানে কি? তোমার ডিফেন্সটারে লো করে দেয়, তখন হারপিস অ্যাটাক করলে স্কিন ক্যান্সার হয়। স্কিন ক্যান্সারটার নাম কি? ক্যাপোসি সার্কোমা। কথা বুঝতে পারছো? ওকে, এরপর আসো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেখো, ওর নামের মধ্যেই ওমা আছে, তাহলে ও কি ক্যান্সার করবো? তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি ক্যান্সার করে ভাইয়া? অ্যানোজেনিটাল ক্যান্সার করে। অ্যানো শব্দটা আসছে কই থেকে? এনাস মানে কি বুঝো তো? পায়ুছিদ্র। জেনিটাল মানে কি বলো? জেনিটাল মানে কি? জননাঙ্গ। ইংলিশের অবস্থা দেখি ভাই খুবই খারাপ, ঠিক আছে? জেনিটাল মানে কি? জননাঙ্গ। তো অ্যানোজেনিটাল ক্যান্সার মানে কি? এনাস আর জননাঙ্গের ক্যান্সার। কথা বুঝতে পারছো? সার্ভিকাল ক্যান্সারটা মনে রাখবা। কথা বুঝতে পারছো? মেয়েদের যে সার্ভিক্স থাকে জরায়ুর, ওটার মধ্যে হয়। এছাড়া ভাইয়া এপস্টিন বার ভাইরাস, এপস্টিন ফাইলস, এপস্টিন বার ভাইরাস, ঠিক আছে? এপস্টিন বার ভাইরাস কি কি করে ভাইয়া? দেখো, লিম্ফোমা, নেসোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এগুলা হইলো ভাইয়া কি কি ভাইরাস ভাইয়া বলো তো? ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস। বুঝতে পারছো? এটা জাস্ট মনে রাখতে হবে তোমার। যেমন লিভার ক্যান্সার, হেপাটাইটিস বিসি, ইজি কিন্তু। লিভার ক্যান্সার, হেপাটাইটিস বিসি। ক্যাপোসি সার্কোমা করে হারপিস। অ্যানোজেনিটাল করে হিউম্যান প্যাপিলোমা। আর ফাইনালি তোমার এপস্টিন বার ভাইরাস কি করে? লিম্ফোমা আর নেসোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। এখানে আসবে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস নয়? এইচআইভি কি ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস? না। হেপাটাইটিস এ কি ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস? না। হেপাটাইটিস বি সি ভাইরাস লিভার ক্যান্সার করে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এলো হেপাটাইটিস। হেপাটাইটিসটা পড়াই দিই, হ্যাঁ? শেষ, আর এটা শেষ আছে। এটা পড়তে ধরো 10-15 মিনিট লাগবে, তার 10-15 মিনিটের অ্যাটেনশনটা লাগবে, ঠিক আছে? ওকে, হেপাটাইটিস মানে কি? হেপা শব্দের অর্থ কি বলো? হেপাটোসাইট মানে কি? লিভার। হেপা শব্দের অর্থ কি? হেপাটো মানে কি? লিভার। হেপাটোলজিস্ট মানে কি? লিভার বিশেষজ্ঞ না? হেপাটাইটিস মানে কার সমস্যা? হেপাটোসাইট বা লিভারের সমস্যা। তাহলে হেপাটাইটিস ভাইরাস কারে অ্যাটাক করবে? লিভারে অ্যাটাক করবে। হেপাটাইটিস ভাইরাস মানে কত প্রকার আছে? বইটা বাইর করে দেখো। হেপাটাইটিস ভাইরাস 5 প্রকার আছে, এ বি সি ডি ই, তাই না? বইটা বাইর করো, বইটা বাইর করে সামনে বসো, তাহলে বুঝবা। তাহলে দেখো, প্রথমে আসো, হেপাটো মানে লিভার, হেপাটাইটিস মিনস ই ভাইরাস, ঠিক আছে? এখন আসো প্রত্যেকটা ভাইরাস নিয়ে একটু কথা বলবো। চান্দু রে চান্দু রে, এখানে না রে চান্দু ভাইরা, এই যে এটা দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো, তাহলে হেপাটাইটিস প্রথমে কি? এ বি সি ডি ই। দেখো, হেপাটাইটিস এ আর ই দেখতে কীরকম? একই রকম। দেখো ভাই, হেপাটাইটিস এ আর ই এর মধ্যে কি আরএনএ আছে, জেনেটিক বস্তু আছে আরএনএ, আর বাইরে কি আছে? একটা ক্যাপসিড আছে। এর বাইরে কি কোনো লিপোপ্রোটিনের আবরণ আছে? না। তার মানে কি হেপাটাইটিস এ আর ই কি নেকেড ভাইরাস নাকি লিপো ভাইরাস? লিপোপ্রোটিনের আবরণ নাই। তাহলে এটা কি ক্যাপসিড আছে, বাইরে কি লিপোপ্রোটিনের আবরণ নাই, তাহলে কি নাই? নেকেড ভাইরাস। আমার কথা কি বুঝতে পারছো? হেপাটাইটিস আমি কি বলছি, যদি নেকেড ভাইরাস হয় তাহলে এটা কোন রুটে যাবে বলো তো? ফিকো ওরাল রুটে যাবে নাকি রক্তের মাধ্যমে যাবে বলো তো? ফিকো ওরাল রুটে যাবে। কারণ আমরা জানি লিপোপ্রোটিন আবরণ যদি থাকে প্রিন্স, তখন আমরা ওটা যদি খাই তাহলে ওই লিপোপ্রোটিন আবরণটা কি হয়ে যায়? এনজাইম দিয়ে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর লিপোপ্রোটিন আবরণ ধ্বংস হয়ে গেলে, বাইরের স্পাইক প্রোটিনগুলো ধ্বংস হয়ে গেলে, ওই যেটা থাকে ওটাকে বলে নিউক্লিও ক্যাপসিড, ওটা ভিরিয়ন বলে না, ওটা কি মসৃণ ক্যাপসিড অ্যাটাক করতে
পারে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এ আর ই কোন রুটে যাবে? খাবারের মাধ্যমে যাবে। ফিকোরাল মতে খাবারের মাধ্যমে কোন দুইটা ভাইরাস ছড়াবে হেপাটাইটিস? এ আর ই। দুইটার সাইজ কি সেম হবে? দেখো তো দুইটার সাইজ সেম দেওয়া নাকি? 27 ন্যানোমিটার। দুইটারই 27 না, কারণ কি দুইটা দেখতে একই রকম, দুইটা দেখতে একই রকম। দুইটার মধ্যে জাস্ট একটাই পার্থক্য, হেপাটাইটিস এ এর গোত্র আর হেপাটাইটিস ই এর গোত্র। হেপাটাইটিস এ এর গোত্র দেখবা লেখা আছে এন্টেরো ভাইরাস। কেন এন্টেরো ভাইরাস নাম হয়েছে হেপাটাইটিস এ এর? এন্টেরো শব্দের অর্থ কি পড়াইছিলাম বলো? আন্দাজে কইলে গেল না, বলো। পোলিও ছিল না এন্টেরো ভাইরাস? প্যারাজোয়া, এন্টেরোজোয়া, পৌষ্টিক নালী। এন্টেরো শব্দের অর্থ কি? পৌষ্টিক নালী বা ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মানে কি ভাইয়া? ওই যে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, পৌষ্টিক নালী। এটার নাম এন্টেরো ভাইরাস কেন হয়েছে? কারণ এটা খাবারের মাধ্যমে পৌষ্টিক নালী দিয়ে ছড়ায়। কথা বুঝতে পারছো? খাবারের মাধ্যমে পৌষ্টিক নালী দিয়ে ছড়ায়, তাই এটার নাম কি হয়েছে? দেখো লেখা আছে এন্টেরো ভাইরাস। পোলিও ভাইরাসের নাম কেন এন্টেরো ভাইরাস হয়েছে? কারণ এটাও খাবারের মাধ্যমে ছড়ায়। কলেরা কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায় না, কিন্তু কলেরা তো ভাইরাস না, কলেরা হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নামটা দেখো তো কি লেখা, দেখো বোঝো। দেখো কলেরা, জিসান, প্রিন্স, প্রিন্স ওইখান থেকেই। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অপকারিতা, ব্যাকটেরিয়ার রোগ। এই যে দেখো রোগ আছে না, এই রোগের মধ্যে দেখো কলেরা। দেখো কি লিখছে ভাইয়া? ভিব্রিও কোলা কমার মতো দেখতে, গ্রাম নেগেটিভ। এটা কি এন্টেরো ব্যাকটেরিয়া লেখে নাই? দেখো তো এন্টেরোটক্সিন রিলিজ করে, দেখছো? এন্টেরোটক্সিন মানে কলেরা ছড়ায় কোন দিক দিয়ে? খাবার দিয়ে মানে কি? পৌষ্টিক তন্ত্রে ছড়ায়। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে দেখো এক এন্টেরোর মানে জানলে তুমি সবকিছু মিলাই ফেলতে পারতেছো। তুমি যদি জানো যে হেপাটাইটিসে এন্টেরো ভাইরাস, তাহলে তুমি জানো যে এটা খাবারের মাধ্যমে ছড়ায়। তুমি যদি জানো যে এন্টেরো মানে ইন্টেস্টাইন, তাহলে তুমি বুঝতে পারো যে আচ্ছা কলেরা তো তাহলে খাবারের মাধ্যমে ছড়ায়, তাহলে মানে এটা এন্টেরোটক্সিন রিলিজ করবে। কারণ এন্টেরোটক্সিন কি ইন্টেস্টাইন বা পরিপাক নালীর উপরে কি বিষক্রিয়া করে, তাই না? এই বুঝতে পারছো? বলো। আচ্ছা, এটা গেল একটা, ঠিক আছে। ল্যাক্স লিপোপ্রোটিন এনভেলপ, তাই হইলো কি নেকেড ভাইরাস। আর আমরা জানি সকল নেকেড ভাইরাস কোন রুটে যায়? ফিকো ওরাল রুটে যায়, ঠিক আছে। জিআরটি পরিপাক নালী দিয়ে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এরা দুইজনই অ্যাকিউট ইনফেকশন করে। হেপাটাইটিস এ আর ই সব সেম, খালি একটাই ডিফারেন্স গোত্রে। আমি বলছি না, এটা হলো এন্টেরো ভাইরাস আর এটা হলো ক্যালিসি ভাইরাস। বুঝতে পারছো? এটার নাম হলো ক্যালিসি ভাইরাস। এটার নাম কেন ক্যালিসি ভাইরাস হয়েছে এটা আমি তোমাদের বলবো। আপাতত এটার নাম ক্যালিসি ভাইরাস অবসোলেট হয়ে গেছে, আর আপাতত জাস্ট মুখস্থ করো, পরে বুঝবা। বৃক্ষ পড়ানোর সময় এটা জিনিসটা বলে দিব না, কথা বুঝতে পারছো? যাই হোক, তাহলে এখন দেখো অ্যাকিউট ইনফেকশন করে। অ্যাকিউট মানে কি? এই বলছিলাম অ্যাকিউট মানে কি বল? অ্যাকিউট মানে কি বল? দুইটা ওয়ার্ড বলছিলাম, একটা হলো অ্যাকিউট, একটা হলো ক্রনিক। বলছিলাম অ্যাকিউট, হ্যাঁ ওই যে বলতে স্বল্পস্থায়ী আর দীর্ঘস্থায়ী। অ্যাকিউট মানে তোমার 10-12 দিন ইনফেকশন করে শেষ হয়ে গেছে। আর ক্রনিক মানে কি তোমার মাসের পর মাস ইনফেকশন করতেছে। বুঝতে পারছো? সিভিয়ার না, সিভিয়ার তো অ্যাকিউট হইতে পারে, সিভিয়ার মানে মারাত্মক। এটা হলো টাইম বেসিসে বলতে। অ্যাকিউট মানে স্বল্পস্থায়ী, মানে কম টাইম ইনফেক্ট, 10-12 দিন ধরে ছাইরা দিব। আর ক্রনিক মানে কি দিনের পর দিন, মাসের পর মাস। তাহলে অ্যাকিউট ইনফেকশন মানে কি? ওরা দুইজনে কি কম টাইম ইনফেকশন করে না বেশি টাইম করে? কম টাইম করে। কম টাইম করলে কি কখনো ক্যান্সার তৈরি করা সম্ভব না? তাহলে ওরা দুইজন ক্যান্সার করে বি আর সি। ঠিক আছে, গেল। দুইটার দৈর্ঘ্য জানবা, দুইটার ইটা জানবা। যাই হোক, এগুলা জানালাম। দৈর্ঘ্যটা জাস্ট এটা জানা রাখো, কারণ দুইটার সেম তো আসতে পারে। এটা ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, নাম পড়লেও চলবে, বাট দুইটা যেহেতু সেম তাই বুঝতে পারছো তো দুইটা সেম কেন, সব তো একই। এবার আসো হেপাটাইটিস বি আর সি। হেপাটাইটিস এ আর ই যেমন সেম, বি আর সিও কি সেম। তো বি আর সি এর কাহিনী দেখো। দেখো আচ্ছা, বি আর সি এর মধ্যে একটা পার্থক্য আছে। একটা কি ভাইয়া? দেখো এখানে আরএনএ আছে, আরএনএর বাইরে কি আছে? ক্যাপসিড আছে, কিন্তু এখানে আছে কি? ডিএনএ আছে। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের জেনেটিক বস্তু কি ডিএনএ না আরএনএ? পড়ছিল না? হাঁপানি, ভারী হাঁপানি হলো, ওই হাঁপানি দিয়ে দিয়ে কি হেপাটাইটিস বি, তাই না? আচ্ছা, আর হেপাটাইটিস সি কি ভাইরাস? আরএনএ ভাইরাস। দেখবা হেপাটাইটিস বি যেহেতু ডিএনএ ভাইরাস, তাই এটার গোত্র কি লেখা আছে দেখো তো? হেপা ডিএনএ ভাইরাস। হ্যাঁ, একসূত্রক কি দেখা? একসূত্রক ডিএনএ কুড বি, হইতে পারে। কথা বুঝতে পারছো? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে না। না, একসূত্রক ডিএনএ হবে না ভাইয়া।
শীতে কি লেখা এক সূত্র আরএনএ হবে, ওটা এক সূত্র আরএনএ ভাই, ওটা ভুল লেখছে। আচ্ছা যাই হোক, হেপাটাইটিস বি তুমি যেটার কারেক্ট ওইটাই দেখাবা, বুঝতে পারছো? বইটা দেখা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, তুমি ওই যে তুমি জাস্ট জানি রাখো হেপাটাইটিস সি হলো আরএনএ ভাইরাস, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো ভাইয়া, তাহলে দেখো এটা হলো দেখো এটার গোত্রের নাম কি দেওয়া, দেখো তো এটার গোত্রের নাম কি দেওয়া, এটার গোত্রের নাম কি দেওয়া? আরে না, এটার গোত্র হেপাটাইটিস বি এর হেপা ডিএনএ দেওয়া না, কারণ কি এটা একটা ডিএনএ ভাইরাস, এটার নাম কি ডিএনএ দেওয়া না, এটা আরএনএ ভাইরাস, কথা বুঝতে পারছো? তাহলে এটার গোত্রের নাম হলো ডিএনএ ভাইরাস, এটার গোত্রের নাম কি, মানে এটার গোত্রের নাম হলো ফ্ল্যাভি ভাইরাস, যেটা আমি তোমাদের পড়াইছি, দেখো তো ভালো মতো মনে আছে যে এই যে তোমার কি বলে হ্যাঁ এই যে তোমার এই যে দেখো মনে আছে এটা, এই যে এনসেফালাইটিস করে যেসব ফ্ল্যাভি ভাইরাস, জিকা ভাইরাস ছিল, নাইল আর কি ছিল, হেপাটাইটিস সি, পাইছো? তাহলে হেপাটাইটিস সি কি ভাইরাস, একটা ফ্ল্যাভি ভাইরাস, কথা বুঝতে পারছো? এটা ফ্ল্যাভি ভিরিডি গোত্রের, কথা বুঝতে পারছো? এই বলো। আচ্ছা তাহলে আরেকটা কি জিনিস, তাহলে দুইটা প্রায় সেম দেখতে, একটার মধ্যে ডিএনএ থাকে একটার মধ্যে আরএনএ থাকে, তাহলে দেখো কি যেটার মধ্যে ডিএনএ থাকে ওটার সাইজ কি একটু বড় হইব না? তাহলে দেখো ওর সাইজ কিন্তু একটু বড় আছে, দেখো মানে যেটাই আছে দেখবা সি এর থেকে একটু বড় আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা এটা এই দুইটার সাইজ কি এই হেপাটাইটিস এ আর ই এর থেকে বড় হবে? ইয়েস, কারণ কি এটার ক্যাপসিডের বাইরে কি আছে দেখছো, লিপোপ্রোটিন আবরণ আছে নাকি নাই? আছে। তাহলে লিপোপ্রোটিন আবরণ যেহেতু আছে তার মানে ওর সাইজ কি হবে ভাইয়া বলো তো, ওর থেকে বড় হবে। তাহলে এই দুইটা কি ভাইরাস, লিপো ভাইরাস, কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন, যদি লিপোপ্রোটিন আবরণ থাকে তাহলে কি ও খাবারের মাধ্যমে ছড়াবে? না, খাবারের মাধ্যমে তো শুধু নেকেড ভাইরাসগুলো ছড়ায়, তাই না? আর এটার কি লিপোপ্রোটিন খায়া ফেললে লিপোপ্রোটিনের বাইরের আবরণটা কি নষ্ট হয়ে যাব, স্পাইক প্রোটিনও কি সাথে নষ্ট হবে, তাহলে ওরা ছড়াবে কিভাবে ভাইয়া, রক্তের মাধ্যমে। তাহলে বলো তো ভাই হেপাটাইটিস বি আর সি কিভাবে ছড়াইতে পারে? এক নম্বর হলো ধরো তুমি গাঁজা মানে তুমি ইনজেকশন নাও, ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নাও, বুঝতে পারছো? নেশা করো, তো তুমি ধরো ইনজেকশন নিলা, তোমার হেপাটাইটিস সি আছে, আবার ধর সানিরও দিলাম দে বন্ধু নে তুইও মার, ঠিক আছে? হ্যাঁ বন্ধু মিলে দুই বন্ধুরই হেপাটাইটিস সি বা বি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে ইনজেকশনের মাধ্যমে এটা কি খাইলাম না, রক্তে দিলাম, কথা বুঝতে পারছো? এক নাম্বার। দুই নাম্বার হলো ভাইয়া ধরো তোমার হইলো হেপাটাইটিস সি হয়ে গেছে, এখন তুমি প্রিন্স হলে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর প্রিন্সের রক্ত লাগবো, এখন প্রিন্স বলতেছে আজ আমারই তো বন্ধু, রক্তের সম্পর্ক লয়া লই, এবার তোমার রক্ত ধরো প্রিন্স হলো ব্লাড ট্রান্সফিউশন করে নিয়ে নিল, ব্লাড ট্রান্সফিউশন মানে টেস্ট করা ছাড়াই তোমার হলো কি নিয়ে নিলে এখন কি প্রিন্সেরও কি হয়ে গেছে, হেপাটাইটিস হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে কিসের মাধ্যমে, রক্ত ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, তারপরে কি তোমার হইলো কি সিরিঞ্জ নেওয়া। আবার ধরো তোমরা ধরো জিসান ধরো এমন সেলুনে গেছে যেই সেলুনের কোনো দরজা নাই, বুঝছো না? বুঝতে পারছো? একই ব্লেড দিয়া সবাই রে মারতেছে, হ্যাঁ কোনো ব্লেড চেঞ্জ কিছু নাই, ঠিক আছে? এমন সেলুন কিন্তু আছে যে সেলুনের দরজা নাই, রাস্তার মধ্যে ই করে, হ্যাঁ তো ব্লেড একই ব্লেড দিয়া, তো তোমার ব্লেডে মারলো, তো তুমি তো দেখতে পাচ্ছ না, তোমার একটু কাইটা গেল মানে কি তুমি তো বুঝবা না, একটু ব্যথা লাগে না এই করার পরে, ব্লেডটা মারার পরে, তো মারার পরে দেখবা একটু হালকা রক্ত বের হয়, এটা তো তুমি চোখে দেখবা না, বুঝতো না, তো বোঝা যায় না, ইভেন চুল শেষ চাষার সময়ও বের হয়, বুঝতে পারছো? তো চাষার পরে একটু ধরো রক্ত বেরোলো, এটা ব্লেডের লগে লাগিয়ে গেল, এখন ব্লেডের লগে রক্ত লাগা মানে কি ভাইরাসটাও লাগে যাওয়া, ওর আস্তে করে আবার তুমি গেল, জিসান গেল, ওই সেম ব্লেড দিয়া হইলো মারলো, হয়ে গেল, ঠিক আছে? কারণ কি ওই ব্লেডের ভাইরাসটা রক্তের মধ্যে ঢুকে গেল, কারণ রক্ত ক্ষরণ হয়েছে তো একটু হইলো। আচ্ছা আর কি ভাইয়া, ফাইনালি ধরো পতিতাতে গেছো, ঠিক আছে? হ্যাঁ গেছো, তাহলে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কি হইতে পারে? ব্লিডিং হওয়া লাগবে না তো তখন, বুঝো নাই? এটার তখন হইলো তোমার যে ওইটা হইলো তোমার সেক্সুয়াল যে সিমেন্ট বা ওইগুলো আছে, ওইগুলো তোমার ভিতরে ঢুকে ওইটা অ্যাবজর্ব হয়ে যাইতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ মেইন কথা খাবারের মাধ্যম বাদে অন্য সব মাধ্যমে যাইতে পারে, বুঝতে পারছো? খাবারের মাধ্যম বাদে অন্য সব মাধ্যম, তোমার তো ধরো যদি তোমার পেনিসের মধ্যে দূরে ভাইরাস ঢুকে যায়, তোমার পেনিসের মধ্যে কি এনজাইম আছে যেটা ওই ভাইরাসে গলায় দিব? না, ওই এনজাইম না থাকলে ওই ভাইরাস ওইখানে থাকবে, তাই না? থাকার পরে ওইটা আস্তে আস্তে ব্লাড ফ্লোতে চলে যাবো, কথা বুঝতে পারছো? তো এটা সেক্সুয়াল। আরেকটা কি ভাইয়া, ধরো গর্ভবতী মা, তারও হইলো হেপাটাইটিস আছে, তাহলে তো সন্তানে হেপাটাইটিস তো যাইবই, কথা বুঝতে পারছো? তো এইগুলো হইলো ভাইয়া। অলসো ভাইয়া মাদার্স মিল্কের মাধ্যমেও কি এটা ছড়াইতে পারে, মাদার্স মিল্কের মাধ্যমে। আচ্ছা এখন তুমি বলবা ভাই
মাদার্স মিল্ক তো ভাই শিশুদের কি, হ্যাঁ শিশুদের পরিপাক নালীতে যায়। শিশুদের পরিপাক নালীর এনজাইমগুলো অত বেশি বিকশিত কিন্তু হয় না, এই কারণেই তো ওরা মায়ের বুকের দুধ খায়, এর বাইরে কিন্তু কিছু খাইতে পারে না 6 মাস পর্যন্ত। 6 মাস পরে আস্তে আস্তে ধরো খিচুড়ি টিচুড়ি এগুলো খায়, কিন্তু তার আগে তো এনজাইম বিকশিত হয় না, দেখো তো ওই দেখো তো ওদের মাধ্যমে ওদের কি পরিপাক নালী দিয়েও কি হইতে পারে, ছড়াইতে পারে। বুঝতে পারছো? মেইন কথা বড়দের খাবার বাদে অন্য সব রুটি কি এটা ছড়াইতে পারে, কথা বুঝতে পারছো? এটা তোমাদের জানতে হবে। আর একটা বিষয় কি, এগুলা পারবা, এগুলা পারবা। আচ্ছা হেপাটাইটিস সি কি ফ্যাবি ভাইরাস, ফ্যাবি ভাইরাসের এটা বলে দিছি, এনসেফালাইটিস করে। আচ্ছা ভাইয়া হেপাটাইটিস সি বেশি মারাত্মক নাকি বি বেশি মারাত্মক? ক্যান্সার হলো সি, কারণ কি ওটা কি ব্রেইনে ইনফেকশন করতে পারে, এই যে এনসেফালাইটিস করতে পারে। আচ্ছা এখন এখন দেখো এনসেফালাইটিস করতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া দুইজনের কাহিনী তুমি দেখো, ধরো তুমি ক্রনিক ইনফেকশন মানে তোমার কি লিভারে কি ক্ষণস্থায়ী ইনফেকশন না দীর্ঘস্থায়ী ইনফেকশন? দীর্ঘস্থায়ীভাবে তুমি লিভারের সেলগুলারে ড্যামেজ করতেছো। আচ্ছা এখন লিভারের সেলগুলারে ড্যামেজ করলে কি হইব, তোমার রিয়াকশন বুঝো। লিভারের সেলগুলারে তুমি ড্যামেজ করতেছো দীর্ঘস্থায়ীভাবে, সেল ডেথ হইতেছে। তাই যেই সেলগুলো ডেথ হইতেছে ওই সেলগুলারে রিপ্লেস করার জন্য তোমার কি করতে হইব বলো তো? মাইটোসিস করতে হইব না? মানে যেই সেলগুলো মারা গেছে ওই সেলগুলোরে রিপ্লেস করার জন্য তোমার যেই সেলগুলো বাইচে আছে ওইগুলার কি করতে হবে? মাইটোসিস করতে হবে। এবং তুমি প্রতিনিয়ত সেল মারতেই আসো, তাহলে মাইটোসিস কি প্রতিনিয়ত বাড়তেই আছে, এক সময় বাড়তে বাড়তে অনিয়ন্ত্রিত হয়ে যাব। এক সময় বাড়তে বাড়তে অনিয়ন্ত্রিত হয়ে গেলে কি হইতে পারে, বুঝতে পারছো কেন হয়? আচ্ছা এটা হলো 1 নম্বর কারণ। তাহলে এই ক্ষেত্রে কি হয়, সেল ডেথ হলে 2টা প্রবাবিলিটি হইতে পারে, কোনটা হইব তুমি জানো না, হইতে পারে 2টাই হইতে পারে। 1 নম্বর হলো কি হইতে পারে ভাইয়া, লিভার ক্যান্সার হইতে পারে। 2 নম্বর ভাইয়া দেখো, যদি সেল ডেথ হয় তুমি ওটারে সেল দিয়া রিপ্লেস না কইরা স্কার দিয়াও রিপ্লেস করতে হবে। স্কার মানে ফাইবার মানে বুঝছো, ছোট ছোট সুতা। যেমন ভাইয়া তুমি যখন একটা আঘাত পাও, আঘাত পাওয়ার পর তোমার কি সাদা একটা স্কার তৈরি হয় না? যেমন আমার এখানে আছে, দেখো এখানে মনে আছে, এই যে আইব্রোতে, বুঝতে পারছো? আইব্রোতে আমি এনে আঘাত পাইছিলাম, পরে কি এটা স্কার দেওয়া হয়েছে, মানে সাদা স্কার তৈরি হয়েছে। বুঝছো কেন স্কার তৈরি হয় বলো তো? যেই জায়গা ওখানে যে সেলগুলো ছিল ওইগুলো সাদা সাদা ফাইবার দিয়া কি হয়ে যায়, রিপ্লেস হয়ে হিল হয়ে ওই জায়গাটা ফিল আপ হয়ে যায়, কথা বুঝতে পারছো? তাহলে সেল ডেথ হইলে ওইটারে করার জন্য তোমার কি ফাইবার বাড়তে পারে, তাই না ভাইয়া? ফাইবার বাড়ারে বলে কি ফাইব্রোসিস। আর লিভারে যদি সেলের বদলে এরকম সাদা সাদা ফাইবার জমা হয় তখন ওটা বলে লিভার সিরোসিস। কি বলে ভাইয়া? লিভার সিরোসিস, কথা বুঝতে পারছো? তাহলে সিরোসিস আর ক্যান্সারের মধ্যে পার্থক্য বুঝছো? ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, আর সিরোসিসে কি ওই রিপ্লেসড সেলগুলার জায়গা পূরণ করার জন্য কি আমি ফাইবার দিয়া তালিপট্টি মারলাম, তালিপট্টি মারলে ওটা কি হয়, লিভার সিরোসিস। তাহলে বলো হেপাটাইটিস বি আর সি কি করতে পারে? লিভার ক্যান্সার করতে পারে অথবা লিভার সিরোসিস করতে পারে। লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার করার জন্য তোমার প্রতিনিয়ত সেলরে কি করতে হবে, মারতে হবে, অর্থাৎ কি করা লাগবে, ক্রনিক ইনফেকশন করা লাগবে। হেপাটাইটিস এ আর ই কি করতে পারবে না, ওরা অ্যাকিউট ইনফেকশন করে, তাই ওরা কি তোমার ক্যান্সার আর কি করতে পারে না, সিরোসিস করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বলো বুঝতে পারছো কিনা বলো। এই যে দেখো ময়রা, এই যে দেখো ফাইবার দিয়ে রিপ্লেস হয়, বুঝতে পারছো? যে কোনো জিনিস মারা গেলে ফাইবার দিয়ে রিপ্লেস হয়। কোনটা বেশি সিভিয়ার ভাইয়া? একটা হলো হেপাটাইটিস বি, আর হেপাটাইটিস বি বেশি সিভিয়ারলি অ্যাটাক করে, কারণ এটার আচ্ছা এটার তুষের আগুন বলা হয়। কেন ভাইয়া বুঝছো তুষের আগুন মানে? বুঝছো মানে তুষ চিনো, ওই যে ধানের যে তুষ, ওটা পুরাইলে কিন্তু অনেক বেশি হিট তৈরি হয়, তো এটা তুষের আগুন, কারণ এটার ফিভারটা অনেক বেশি হয়, এবং এটার নীরব ঘাতক বলা হয় কারণ এটা 20-30 বছর লিভারে চুপ করে বসে থাকতে পারে, বুঝতে পারছো? 20-30 বছর চুপ করে বসে থাকতে পারে। হেপাটাইটিস ডি কি জানি না, স্যাটেলাইট ভাইরাস। হেপাটাইটিস ডি হেপাটাইটিস বি ছাড়া কি করতে পারে না, কাজ করতে পারে না, এইটাই, এর বেশি কিছু বলার নাই এটা নিয়ে, ঠিক আছে? এটা তোমরা জানো। এখন আসো হেপাটাইটিস এর লক্ষণগুলো কি ভাইয়া, জাস্ট আরেকটু বুঝতে পারছো হেপাটাইটিসের লক্ষণগুলো কি? এই দেখো লিভার তো চিনো, লিভারের মধ্যে ব্লাড সাপ্লাই আছে, এগুলো হলো লিভারের কোষ, এই যে এগুলার কি বলবো তাহলে, হেপাটো সাইট, ঠিক আছে? আচ্ছা তোমরা লিভারের মধ্যে এই জিনিসটা কি পড়ছো যে লিভারের মধ্যে আরবিসি কেমনে ব্রেকডাউন হয়? লিভারের পরিপাক নালী পরিপাক চ্যাপ্টার তো মনে হয় পড়া হয় না তোমাদের, তাই না? আচ্ছা তো লিভারের মধ্যে আরবিসি ব্রেকডাউন হয়, বুঝতে পারছো? তাহলে আমি একটু শর্টে বইলা দিই। লিভারের মধ্যে হলো কি ব্রেকডাউন হয়, আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিন থেকে ভাইয়া দেখো, হিমোগ্লোবিন থেকে আস্তে আস্তে বিলিরুবিন তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? জাস্ট জানা রাখো, পরিপাকে এটা ডিটেলসে পড়াবো, ঠিক আছে? জানা রাখো লিভার সেলে কি তৈরি হয়, বিলিরুবিন মানে ওই যে হলুদ, বিলিরুবিনের কালার কি, হলুদ। আমাদের পায়খানার কালার কেন হলুদ হয়? এই বিলিরুবিন
লিভার হলো ওই পরিপাক নালীতে বিলিরুবিন পাঠায়, পায়খানার কালার হলুদ হয়। কথা বুঝতে পারছো? মূত্রের কালারও এই বিলিরুবিন থেকেই আসে। তার মানে আরবিসি লাল ভাইঙা তুমি কি লাল ভাইঙা হলুদ কালারের একটা প্রোডাক্ট বাই করতেছো। এটা কই জমা হয় ভাইয়া? এটা লিভার জমা হয়। লিভার এটা আস্তে আস্তে কি করে? ছাড়ে। এখন ভাইয়া তুমি যদি লিভারের কোষটা ফাটায় দাও, তাহলে বিলিরুবিনটা কি পায়খানায় না যায় কি রক্তে চলে আসবে? কোষ ফাটাই দিলে। আমার কথা বুঝতে পারছো? লিভারের কোষ নর্মালি এটারে কই নিয়ে যায়? পায়খানা রাস্তায় নিয়ে যায়। কিন্তু তুমি যদি কোষটা ফাটাই দাও, তাহলে লিভারের বিলিরুবিনটা কোষের তোমার ওই পরিপাক নালীতে না যায় কই চলে আসবে? রক্তে চলে আসবে। রক্তে যদি হলুদ কালারের কোনো জিনিস বাড়ে, তাহলে তোমার সারা গা কী হয়ে যাবে? হলুদ হয়ে যাবো। ওটাকে কি বলে? জন্ডিস। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? লিভারে আরবিসি ব্রেকডাউন হয়। আরবিসি মানে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল লাল থেকে আমরা কি জিনিস পাই? হলুদ পাই। কেমনে পাই ভাইয়া? আমরা পরিপাকে পড়বো। ঠিক আছে? এটা নর্মালি কি পায়খানারে হলুদ করার জন্য পরিপাক নালীতে যায়। কিন্তু যদি তোমার লিভার সেলগুলো ফাটায় দাও, তাহলে এটা পায়খানাতে দেওয়ার আগেই এটা কি রক্তে চলে আসবে এবং তোমার গা হলুদ হয়ে যাবে। তাহলে হেপাটাইটিসের প্রধান লক্ষণ কি? জন্ডিস। সেল ফাটাইছো, লিভার হেপাটাইটিস মানে কি সেলরে ড্যামেজ করতেছো, তাহলে কি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হইব, জ্বর আসবো, এগুলা হইব, বমি হইব, অরুচি হইব, এটা তো জানোই। তাহলে এগুলো হবে। কথা বুঝতে পারছো? বাট মেইন জিনিস কি ভাই? জন্ডিস হওয়া। এবং রক্তে তুমি যদি পরীক্ষা করো, তাহলে কি পাবা? বিলিরুবিন পাবা। বিলিরুবিন এটারে বলে বাইলিরুবিন। বাইল শব্দের অর্থ কি? পিত্ত। বাইল শব্দের অর্থ পিত্ত। এটা পিত্ত রস গঠন করে। কথা বুঝতে পারছো? এটার কালার কি? হলুদ। এবং রক্তে এটাতে পাবা। রক্তে পাবা কারণ কি? এটা জন্ডিস। তাহলে লিভারে যদি ধরো একটা ব্লাড টেস্ট করছো, ব্লাড টেস্টে বিলিরুবিন বেশি, তার মানে কি? ওটা হেপাটাইটিস হয়েছে। বুঝতে পারছো? আরেকটা হলো ভাইয়া, এই কোষের মধ্যে, লিভারের কোষের মধ্যে এক ধরনের এনজাইম থাকে। এনজাইমটার নাম হলো ALT অথবা SGPT। এই এনজাইমটা কি ভাইয়া? এটা বুঝবা। বুঝতে পারছো? এটা আছে, তোমার বইয়ে আছে, ভয় পাওয়ার কিছু নাই। বইয়ে আছে, কিন্তু আপাতত আমি জাস্ট নামটা বলে রাখতেছি। এটা কই থাকে ভাইয়া? এক্সক্লুসিভলি লিভারে থাকে, মানে অন্য কোনো কোষে কি? তাইলে ভাইয়া বলো, এই কোষটা যদি ফাটে, তাহলে এই কোষটা ফাটায় দিলে, কোষটা যদি তুমি ফাটায় দাও, তাহলে এই কোষগুলোরে যদি এই যে দেখো ভাইরাস অ্যাটাক করছে, ভাইরাস অ্যাটাক করে যদি কোষগুলোরে ফাটায় দেয়, তাহলে ভাইয়া এইখান থেকে কি বিলিরুবিন, মানে কোষের মধ্যে যে বিলিরুবিন ছিল, যেটা নাকি ভাইয়া এই যে পায়খানা রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু ফাটাই দেওয়ার কারণে কি বিলিরুবিনটা রক্তে চলে আসবো। সাথে সাথে কি ভাইয়া ALTটাও কি চলে আসবে। ALTর আরেকটা নাম কি ভাইয়া? ALTর আরেকটা নাম কি ভাইয়া? SGPT অথবা ALT এমন একটা এনজাইম যেটা লিভার বাদে আর কোথাও থাকে না। তাহলে যদি ভাইয়া তুমি রক্তে ALT বা SGPT দেখো যে রক্তে ALT বা SGPTর পরিমাণ কি বেশি, তার মানে কোন জায়গায় ড্যামেজ হইতেছে? লিভার। কারণ লিভার বাদে তো এটা, বুঝতে পারছো? তাহলে এটা তুমি মনে রাখবা। হ্যাঁ থাকে, বাট বিষয়টা হলো এটা হলো ড্যামেজ। আরও কাহিনী আছে, যাই হোক, তুমি মনে নাও যে থাকে না। কথা বুঝতে পারো? তুমি এটা বুঝানো, ঠিক আছে? এখন দেখো, তাহলে রক্তের মধ্যে এই যে জন্ডিস এবং রক্ত, এটা টেস্ট করে কি টেস্ট করে বুঝতে পারবা ভাইয়া? ALT অথবা SGPT টেস্ট করে বুঝতে পারো। এটা হেপাটাইটিসের প্রথম লক্ষণ হলো জন্ডিস। আদার্স যে ভাইয়া ওই যে এই যে সেল ফাটাইছো মানে কি? সেল ড্যামেজ, কেমিক্যাল রিলিজ হইব। তারপরে কি কেমিক্যাল হলে হাইপোথ্যালামাসে যায় তোমার ওই এই কাহিনী করবো। এগুলো তো তোমরা জানোই নাকি? এগুলো জানোই। আচ্ছা, এগুলো তোমরা জানোই, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। ভেসোডায়ালেশন হইব, হ্যান ত্যান। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া এই হলো কাহিনী। এখন তোমার কাজ হইলো একটু ফাইনালি ভাইয়া একটু, আচ্ছা ওই যে আগের মতো ফ্লুইড লিক, ভেসোডায়ালেশন, এগুলো তো আগের মতোই, ঠিক আছে? এখন তোমার কাজ হলো ভাইয়া জাস্ট ওই যে ভাই আগের মতো ব্লাড প্রেশার কম, বুঝছো? তোমরা তো বুঝতে পারছো কেমিক্যাল রিলিজ হওয়া মানে ভেসোডায়ালেশন হওয়া। ভেসোডায়ালেশন মানে রক্তের মধ্যে ফ্লুইডটা বের হয়ে যেতেছে। এখন তোমাদের জাস্ট একটা কাজ হইলো কি জানো? এটার জাস্ট ট্রিটমেন্টটা পড়ে যাওয়া। দেখো, আচ্ছা আরেকটা কথা হইলো, বুক ধরফর করে। কেন বুক ধরফর করে ভাইয়া? দেখো, তোমার রক্তনালী থেকে কি বাইরে যাইতেছে? পানি বাইরে যাইতেছে। তার মানে ব্লাড প্রেশার কি হয়ে যাইতেছে? কমে যেতেছে। ব্লাড প্রেশার বাড়ানোর লেগে হার্ট কি করব? জোরে জোরে পাম্প করবো। ও ট্রাই করবো ব্লাড প্রেশার কি বাড়াইতে, আর হার্ট জোরে জোরে পাম্প করলেই তোমার বুক কি করবে? ধরফর করবে। কথাও কি বুঝতে পারছো? যে ব্লাড প্রেশার কমলে কেন বুক ধরফর করে? এটা স্বাভাবিক, এগুলো কমন সেন্স ভাইয়া। বুঝতে পারছো? পেটে ও পায়ে পানি জমা হইতে পারে। কেন ভাইয়া? কেন পেটে ও পায়ে কি জমা হইতে পারে? পানি জমা হইতে পারে না। এখানে একটু জাস্ট একটা কনসেপ্ট দিমু লাস্ট, সেটা হলো, এটা হলো ভাইয়া রক্তনালী, তাই না? রক্তনালীতে প্রোটিন থাকে। প্রোটিনটার নাম কি? অ্যালবুমিন। নাম শুনছো? অ্যালবুমিন নামের একটা প্রোটিন থাকে। অ্যালবুমিন হলো কলয়েড প্রোটিন, কলয়েড ধর্মী প্রোটিন। কলয়েড মানে কি ভাইয়া বলো তো? কলয়েড মানে কি জানো? পানি ধইরা রাখে, পানি শোষী না? তার মানে কি ও আশেপাশে কি করে রাখে? পানি ধইরা রাখে, পানি গ্রাহী। আচ্ছা,
এই অ্যালবুমিন কে তৈরি করে জানো? লিভার তৈরি করে। অ্যালবুমিন কে তৈরি করে? লিভার তৈরি করে। তাহলে ভাই লিভার যদি ড্যামেজ হয় তাহলে রক্তে অ্যালবুমিনের পরিমাণ কি হবে? কমে যাবে। রক্তে যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, পানি ধরে রাখার কেউ আছে? পানি বাইরে যাইব, পানি বাইরে গেলে কই বাইরে হইব? পেটে বাইরে হইব, পায়ে বাইরে হইব, পায়ে জমা হইব, পেটে জমা হইব। কথা কি বুঝতে পারছো? রক্তনালী থেকে পানি কি কিসের কারণে ভাই? অ্যালবুমিনের কারণে। এটা আমরা আরো বেশি বুঝতে পারবো। এগুলো হলো তোমার একটার সাথে আরেকটা কানেক্টেড, বুঝছো? রক্ত চ্যাপ্টারে যখন পড়বা তখন বুঝবা, পরিপাক চ্যাপ্টারে পড়বা তখন বুঝবা, একটার সাথে একটা কানেক্টেড। কিন্তু এখন বুঝতে পারছো? তাহলে ভাইয়া রোগ নির্ণয় কেমনে করবো বলো? রোগ নির্ণয় কেমনে করবো? কেমনে বুঝবো যে এলটি অথবা এসজিপিটি মানে লিভার ড্যামেজ হয়েছে? আর বিলিরুবিন বাড়া মানে কি আরো কনফার্ম হওয়া যে জন্ডিস হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে লিভার ড্যামেজ, হেপাটাইটিস। আচ্ছা আরেকটা হলো কোন হেপাটাইটিস হয়েছে? হেপাটাইটিস বি না সি না এ না ই? এটা আমরা টেস্ট করতে পারি। একটা টেস্ট করি হেপাট এইচ, দেখো তোমার বই লেখা আছে HBsAg, একটা টেস্ট করি HBsAg লেখা আছে, দেখবা বইয়ে, পাইছো না? HB মানে কি? হেপাটাইটিস বি। এস দিয়া হইলো সারফেস আর AG দিয়া হইলো অ্যান্টিজেন। AG মানে কি? অ্যান্টিজেন, অ্যান্টিজেন। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে HBsAg মানে কি বুঝতেই তো পারো, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। অর্থাৎ হেপাটাইটিস বি এর সারফেসে ক্যাপসিডে যে প্রোটিনটা আছে ওইটা আছে কিনা রক্তে, ওইটা টেস্ট করা। রক্তে যদি ওটা থাকে তার মানে তোমার হেপাটাইটিস বি হইছে, আর না থাকা মানে কি হয় না। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো। নিরাময় ভাইয়া, লিভারে অনেক বেশি বিক্রিয়া টিক্রিয়া হয়, তাই তুমি এমন এমন জিনিস খাবা যাতে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে বুঝো? অ্যান্টিঅক্সিডেন্ট মানে হইলো তোমার বিষগুলারে, মানে শোনো, লিভারে হইলো অনেক বেশি বিক্রিয়া হয়, যার কারণে অনেকগুলা পারক্সাইড, সুপার অক্সাইড এগুলো তৈরি হয়। এগুলো কি ভাইয়া বিষাক্ত না? পারক্সাইড, কারণ কি এগুলো অনেক বেশি বিক্রিয়া করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে জানো? এগুলারে নিউট্রালাইজ করে দেয়। অর্থাৎ ধরো পারক্সাইডের পানি বানায় দেয়। পারক্সাইড মানে বুঝছো তো, এই যে H2O2, তাই না? এটারে কি করে দেয়? পানি বানায় দেয়। কে বানায় দেয়? অ্যান্টিঅক্সিডেন্ট। মানে ওরা হলো বিষগুলারে কি সরায় দেয়। তাহলে লিভার এমনি দুর্বল, তার উপরে যদি আরও বিষাক্ত হইতেই থাকে তাহলে তো সমস্যা। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কই? ওই যে অরহর পাতা, ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। মনে রাখবা 3টা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এই 3টা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট। অরহর, ভুই, আমরুল পাতা এগুলো। আর এগুলো হলো ভাই অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কেন দেয়? কারণ ভাইয়া দেখো কি লেখছে, এগুলো অ্যান্টিবায়োটিক কারণ হেপাটাইটিসের কারণে ইমিউনিটি কমে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশনও কি হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়, অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী না? তাহলে তাও অ্যান্টিবায়োটিক কেন দেয় হেপাটাইটিসে? কারণ যাতে ইমিউনিটি কমা দিয়ে যাতে আবার ব্যাকটেরিয়া, তাহলে তো আরও কমপ্লিকেটেড হয়ে যাবো দুইটাতে। বুঝতে পারছো? আচ্ছা প্রতিরোধ হইলো ভাইয়া একটা ভ্যাকসিনের নাম মনে রাখবা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট মানে কি বলো তো? এই একটা ভ্যাকসিন দিলে 5টা রোগ কি হয়? প্রতিরোধ হয়। পেন্টা মানে কি? 5। তাহলে দেখো 5টা রোগের নাম তোমরা পড়বা। ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, হেপাটাইটিস বি আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এটা তোমার পড়াই লাগবে, একটা না একটা সময় পড়াই লাগবে, এখনই পড়ে নাও। কথা বুঝতে পারছো? তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে কি হেপাটাইটিস বি আছে? আছে। এটা হলো 5টা ডোজ। 5টা ডোজ হইলো প্রথম 3টা ডোজ কি 1 মাস পর পর দিবা, 4th ডোজটা 1 বছর পর দিবা, আর পঞ্চম ডোজটা কি 5 বছর। পঞ্চম ডোজটা বলে বুস্টার ডোজ। কি বলে ভাইয়া? বুস্টার ডোজ। এই তো। আচ্ছা ইবোলা ভাইরাস লাস্ট লাস্ট, এই যে শেষ, এই যে এই যে এই পেজ, এই পেজ, এই পেজই শেষ, এই পেজই শেষ। তুই দেখ ইবোলা ভাইরাস ডেঞ্জারাসলি কি চালায়? লাইটিক সাইকেল চালায়। কোথায় চালায়? রক্তনালীর মধ্যে চালায়। তাহলে ইবোলা ভাইরাস যদি রক্তনালীর মধ্যে লাইটিক সাইকেল চালায় তাহলে রক্তনালী ফাটলে কি বেরিব? রক্ত বাড়াবে। তাহলে ইবোলা ভাইরাসের কারণে কি হয় ভাইয়া? রক্তক্ষরণ হয়। আয় হায়, এরপর দিয়ে এইচআইভিও আছে। আচ্ছা ঠিক আছে, এইচআইভি নেক্সট ক্লাসে যাও, যাও এইচআইভি নেক্সট ক্লাস। পাপায়ের রিং স্পটও আছে। যাই হোক, বড় ভাইরাস অনেক, বুঝছো?